রেডিও মিলনের আজকের নিবেদন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী জম দুয়ারে পড়ল কাঁটা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী জম দুয়ারে পড়ল কাঁটা, অন্তিম পর্ব। গত সপ্তাহে আপনি শুনেছেন একটি মেয়ে হঠাৎ বাসু সাহেবের সঙ্গে দেখা করতে আসে অসময়ে। মেয়েটির সমস্যা শোনার আগেই রানু দেবী বাসুকে খবর দিয়ে যান যে মেয়েটির কাছে একটা কালো সুটকেসে 50 টাকার অনেকগুলো নোটের বান্ডিল আছে। মেয়েটি জানায় কেউ বা কারা তাকে ফাঁসাতে চাইছে এবং সে এই মুহূর্তে নিরুদ্দেশ হয়ে যেতে চায়, আর একই সাথে সে তার নাম পরিচয়ও বাসুকে জানাতে চায় না। তার শুধু দাবি তাকে যদি পুলিশ কখনো গ্রেপ্তার করে সে যেন পুলিশকে বলতে পারে ব্যারিস্টার পি.কে. বাসু তার অ্যাডভোকেট, তার উপস্থিতি ছাড়া সে কোনো জবানবন্দি দেবে না। সেক্ষেত্রে বাসু সাহেব জিজ্ঞেস করেন যে এই খবরটা যে তোমার তরফ থেকেই আসছে সেটা আমি বুঝবো কি করে। মেয়েটি জানায় সেক্ষেত্রে আমি একটা কোড ইউজ করব। কোডটা হলো 362436। যাই হোক, সুকৌশলীর সুজাতা কৌশিকের সাহায্যে দিন দুয়েকের মধ্যেই বাসু সাহেব খুঁজে বের করেন তার কাছে আসা এই অজ্ঞাত পরিচয় মেয়েটির নাম চৈতালি বসু। সে এই মুহূর্তে রিপন স্ট্রিটের হোটেল পান্নায় 315 নম্বর ঘরে চিত্রলেখা ব্যানার্জির নাম নিয়ে আত্মগোপন করছে। বাসু দেখা করতে যান এবং কথা বলে জানতে পারেন মেয়েটির নাম সত্যিই চৈতালি বসু। সে শিলিগুড়ির বাসিন্দা। জৈন কিউরিও এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানিতে সে হেড ক্যাশিয়ার। তার যমজ ভাইও সেই কোম্পানিতেই চাকরি করে। মেয়েটির বাবা মা নেই। ভাই বোন শিলিগুড়ির একটা বাড়িতে থাকে এবং একই কোম্পানিতে চাকরি করে। কয়েকদিন আগে তার ভাই হরিমোহন বসুর একটা অ্যাক্সিডেন্ট হয়। এই মুহূর্তে সে শিলিগুড়ির হসপিটালে আইসিইউতে ভর্তি আছে। জ্ঞান এখনো ফেরেনি। বাড়ি ফিরে সে দেখে তার ভাইয়ের ঘরে জিনিসপত্র প্যাক করে রাখা। ফ্লাইটের টিকিট এবং সমস্ত কিছু থেকে জানতে পারে তার ভাই কলকাতায় আসছিল অফিসের কোনো কাজে এবং সেখানেই তার ভাইয়ের জিনিসপত্রের সাথে একটা কালো সুটকেস দেখতে পায়। সে খুলে দেখে তার মধ্যে রয়েছে 50,000 টাকা, 50 টাকার নোটের বান্ডিলে এবং একই সাথে একটা চিঠি। চিঠিতে লেখা, ওহে ছুপা রুস্তাম, আমার ধৈর্যের একটা সীমা আছে। এই শেষ সুযোগ দিচ্ছি। বৃহস্পতিবার সন্ধ্যে 6টার মধ্যে প্রতিশ্রুত 50,000 নগদে না পৌঁছে দিলে সংবাদটা আর গোপন থাকবে না। দৈনিক সঞ্জয় উবাচ কাগজের পার্সোনাল কলমে জানিও কখন কোথায় খেসারতটা দিচ্ছ। ফাঁদ পাতার চেষ্টা করলে তুমি নিজেই ফাঁদে পড়বে কিন্তু। ইতি 36/24/36। এর থেকেই চৈতালির ধারণা হয় তার ভাইকে কেউ একটা ব্ল্যাকমেইল করছে এবং সে খুব বিপদে রয়েছে। তাই সে ওই টাকা ভর্তি সুটকেসটা নিয়ে শিলিগুড়ি থেকে সোজা কলকাতায় চলে এসেছে ওই ব্ল্যাকমেলারের সঙ্গে দেখা করার জন্য। ব্ল্যাকমেলারটি কে তা সে জানে না। বাসু তার কথা বিশ্বাস করলেন এবং তাকে বললেন এইভাবে ক্যাশ টাকা সাথে নিয়ে না ঘুরে সেটার একটা ব্যাংক ড্রাফট বানিয়ে নিতে। পরবর্তীকালে যদি কোর্টে কেস ওঠেও তাহলে সেক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনে তিনি বলতে পারবেন যে জৈন কোম্পানির টাকা তার ক্লায়েন্টের চুরি করার কোনো মনোবাসনা ছিল না। সে কোম্পানির হয়েই জিনিসপত্র কিনতে কলকাতায় এসেছিল এবং তিনি আরও ঠিক করেছেন আজ বিকেলের ফ্লাইটেই তিনি শিলিগুড়ি যাবেন। সেই মতো প্ল্যান করে সুজাতাকে তিনি হোটেলে ডেকে পাঠালেন। চিত্রলেখা ব্যানার্জির নামে বুক করা 315 নম্বর ঘরে সুজাতাকে চিত্রলেখা ব্যানার্জি সেজে থাকতে বললেন এবং বাসু স্বনামে 321 নম্বর ঘরটা বুক করে সেখানে পাঠিয়ে দিলেন চৈতালিকে। ইতিমধ্যে সুজাতার সঙ্গে 315তে কথা বলার সময় হঠাৎ পুলিশ এসে উপস্থিত হলো। তারা খোঁজ নিয়ে জানতে চাইল চিত্রলেখা ব্যানার্জি বলে এখানে কেউ আছেন কিনা, তিনি শিলিগুড়ির বাসিন্দা কিনা, কারণ জৈন কোম্পানি শিলিগুড়ি থানাকে খোঁজ নিতে বলেছে।
তাদের অ্যাকাউন্ট থেকে নাকি 2 লক্ষ টাকার ক্যাশ গায়েব। পুলিশ চলে যাওয়ার পর খবরের কাগজের বিজ্ঞাপন দেখে হীরালাল ঘিসিং নামে এক লোক 315 নম্বর ঘরে দেখা করতে আসেন। যা বোঝা গেল, ইনি সেই ব্ল্যাকমেলার। কিন্তু কেন ব্ল্যাকমেল করছেন, কাকে ব্ল্যাকমেল করছেন এবং কি বিষয়ে ব্ল্যাকমেল করছেন, সেটা কিছুতেই বোঝা গেল না। ভদ্রলোক পরে আবার যোগাযোগ করবেন বলে চলে যাওয়ার পর চৈতালিকে জিজ্ঞেস করে জানা গেল, হীরালাল ঘিসিং নামে তাদের কোম্পানির এক এজেন্ট রয়েছে, যিনি নেপাল থেকে কিউরিও সাপ্লাইয়ের কাজ করেন। ইতিমধ্যে কৌশিক হীরালাল ঘিসিংকে ফলো করে তার ঠিকানা জেনে এসেছে। বাসুও সেটা জানলেন এবং চৈতালিকে জানালেন। কিন্তু এয়ারপোর্টে পৌঁছে বাসু চৈতালিকে দেখতে পেলেন না। অপেক্ষা করে শেষ মুহূর্তে ফ্লাইট নিয়ে তিনি শিলিগুড়িতে এসে পৌঁছলেন। কিন্তু চৈতালিকে সঙ্গে নিয়ে আসার কথা ছিল তাঁর, সেটা হলো না। পরদিন সকালে শিলিগুড়িতে জৈন কোম্পানির অফিসে যাওয়ার মুখে চৈতালির সঙ্গে বাসুর দেখা। তার কাছে শুনলেন তার যমজ ভাই হরিমোহন গতকাল রাত্রি 1:30টার সময় মারা গেছে হাসপাতালেই, এবং সেই সময় চৈতালি সেখানে উপস্থিত ছিল। অ্যাক্সিডেন্টের পর থেকে হরিমোহনের জ্ঞান আর ফেরেনি। চৈতালি জানালো সে রাতে একটা চার্টার্ড ফ্লাইটে করে ফিরে এসেছে। সেই মুহূর্তে সে এতটাই বিধ্বস্ত যে বাসু সাহেব তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে এলেন। তারপর এসে ঢুকলেন জৈন কোম্পানিতে। সেখানে জানতে পারলেন 2 লক্ষ টাকার যে ঘাটতির কথা বলা হয়েছিল সেটা 2 লক্ষ নয়, 1 লক্ষ। কারণ জৈন কোম্পানির বড় তরফ বিজয়রাজ জৈন 1 লক্ষ টাকা ক্যাশ থেকে নিয়ে একটি কিউরিওর সন্ধানে গিয়েছিলেন। যদিও সেটা কেনা হয়নি, তাই এইমাত্র ফিরে এসে তিনি সেটা আবার ক্যাশে রেখে দিয়েছেন। কাজেই ঘাটতি রইল 1 লক্ষ টাকার। তবে বাসু জানালেন পুলিশ পাঠিয়ে যেভাবে হোটেলে তার ক্লায়েন্টকে হ্যারাস করা হয়েছে তার জন্য তিনি মানহানির মামলা আনবেন। অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় রিসেপশনিস্ট মেয়েটি, যার নাম সুমিত্রা গর্গ, সে বাসুর কাছে একটা অটোগ্রাফ চাইল। তার বাড়ানো খাতায় অটোগ্রাফ করতে গিয়ে বাসু দেখলেন পাশের পাতায় সুমিত্রা লিখে রেখেছে, চৈতালিকে এরা হাসাতে চায়, সে সম্পূর্ণ নির্দোষ। আপনার হোটেলের নাম আর রুম নাম্বারটা লিখে দিন, আমি ফোন করে দেখা করব। বাসু সেই মতো হোটেলের নাম এবং ফোন নাম্বার লিখে অটোগ্রাফ দিয়ে বেরিয়ে এলেন। হ্যালো, বাসু স্পিকিং। হ্যালো স্যার, আমি সুমিত্রা বলছি। তুমি কখন আসতে পারবে? আপনার অসুবিধা না হলে এক্ষুনি। আমাদের অফিস 1টার সময় ছুটি হয়ে গেছে। চৈতালির অনুপস্থিতিতেই আমরা এক্ষুনি একটা ছোট কন্ডোলেন্স মিটিং শেষ করলাম। তুমি যে আমার সঙ্গে দেখা করতে আসছো সে কথা অফিসের আর কেউ জানে নাকি? না। ঠিক আছে, চলে এসো, আমি অপেক্ষা করব। একটু পরেই সুমিত্রা এলো নূরজাহান হোটেলে। বাসু জিজ্ঞেস করলেন, কি খাবে আগে বলো, আমি তোমার অপেক্ষায় এখনো লাঞ্চ সারিনি। ওমা, সে কি কথা, আমি তো সকালে ভাত খেয়ে অফিসে এসেছি। ও এতক্ষণে তা হজম হয়ে গেছে, বসো বসো, আগে অর্ডারটা দিই। বাসু খাবারের অর্ডার দিলেন। খেতে খেতে কথাবার্তা চলতে থাকে। সুমিত্রা বলল, তাদের অফিসের বেশিরভাগ লোকেরই মনে হয় বসদের আড়ালে অফিসের কোনো একটা থার্ড পার্টি ঘোটালাটা করেছে। ওরাই ক্যাশ থেকে 1 লাখ টাকা সরিয়েছে, আর চৈতালি বেচারি নাকি মাঝখান থেকে ফেঁসে গেছে। ও এ কাজ করতেই পারে না। তবে হরিকে হাসপাতালে ফেলে রেখে রাতারাতি চৈতালি কেন যে কলকাতা চলে গেল সেটা নাকি কেউই বুঝতে পারছে না। তবে চৈতালি সত্যিই কোনো হোটেলে ছদ্মনামে উঠেছিল কিনা সে খবরের সত্যতা সম্বন্ধে অফিসের লোকেরা যথেষ্ট সন্দিহান। কেউই নাকি ও কথা বিশ্বাস করে না। ফিশ ফিঙ্গারটা খাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। কিন্তু চৈতালি ক্যাশ না নিলে 1 লাখ টাকা সরালো কে? মাধবরাজ। যেহেতু বিজয়রাজ অনুপস্থিত ছিল
দেখুন স্যার, আমি কিছুতেই বিশ্বাস করব না মাধবরাজ্জি 1 লাখ টাকা সরিয়েছেন। কেন সরাবেন বলুন? টাকা তো তাঁরই। বিজয়রাজ্জি বিপত্নিক এবং নিঃসন্তান। 2 দিন পরে তো মাধবী সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে পড়বেন। দ্বিতীয়ত, তার স্ত্রী নেপালের রাজ পরিবারের মেয়ে, বাপের একমাত্র সন্তান। সেই সূত্রে হয়তো কোটি টাকা আসবে ওর হাতে। উনি মাত্র 1 লাখ টাকা সরিয়ে ছুঁচো মেরে হাতগন্ধ কেন করবেন বলুন তো? যুক্তিসঙ্গত কথা, কিন্তু তোমার মতে চৈতালি চুরি করেনি, করতে পারে না। বিজয়রাজ অনুপস্থিত। তিনি যাওয়ার সময় বেহিসেবি 1 লাখ টাকা নিয়ে গিয়েছিলেন এবং ফিরে এসে জমা করেছেন। তাহলে বাকি 1 লাখ টাকা ভল্ট থেকে উড়ে গেল কিভাবে? যুক্তিসঙ্গত কারণ তো কিছু দেখাবে। শুনুন, মাধবরাজের সঙ্গে তার স্ত্রীর ঝগড়াঝাটি লেগেই থাকে। শুনেছি মাঝে মাঝে হাতাহাতি পর্যন্ত হয়। কোনো দিন মাধবরাজ সন্ধ্যের পর থেকে প্রচুর ড্রিঙ্ক করেন। বেহোশ হয়ে গেলে ওর 2 জন খানসামা ধরাধরি করে বিছানায় শুইয়ে দেয়। 2-1 বার এমনও হয়েছে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে উনি হোটেলে গিয়ে রাত কাটিয়েছেন। সেই সব সুযোগে যখন মাধবরাজ বেহোশ, তখন তার খানসামা বা ড্রাইভার অনায়াসে ওর চাবির গোছা থেকে ক্যাশ ভল্ট চাবির মোমের ছাপ তুলে নিয়ে থাকতেই পারে। তা পারে, কিন্তু কম্বিনেশন নম্বরটা? ওটা আমরা কেউই বুঝতে পারিনি। আচ্ছা, এই কোড নম্বরটা শুনেছ কখনো? 362436? হ্যাঁ, শুনেছি। এটা কোনো একজন এজেন্টের কোড নাম্বার। এজেন্ট? কিসের এজেন্ট? ওই এখানে যেসব কেনা বেচা হয় তা সবসময় তো সরল পথে আসে না। কিছু স্মাগলড, কিছু চোরাই মালও হাত ফিরে হয়। যারা করে তাদের নাম ধাম খাতাপত্রে থাকে না, মালিকরা জানেন। তাদের চিঠিপত্র আসে কনফিডেন্সিয়াল ছাপ মারা, গালা মোহর করা খামে, স্পিড পোস্টে, রেজিস্ট্রি ডাকে অথবা কোরিয়ার সার্ভিসে। সেসব খাম আমরা খুলতে পারি না। ডাকে তার কোনো এন্ট্রিও যায় না। পাওয়া মাত্র মাধবরাজের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তিনি কিছু নিজেই ডিসপোজ করেন, কিছু হাতে হাতে দিয়ে আসেন বড় সাহেবকে। এরকম অনেক কোড নাম্বার লেখা সিল্ড খামের চিঠি আমরা পাই। তার ভেতর ওই বিশেষ নম্বরের চিঠিও আসে। টাইপ করা ঠিকানা, কোণে টাইপ করা 362436। তোমার স্মরণ শক্তি তো বেশ ভালো হে। আপনি নাম করা ডিটেকটিভ, কিন্তু ওই বিরাট নম্বরটার বিশাল তাৎপর্যটা ধরতে পারেননি। ওটা 3,62,436 নয় স্যার। তবে বলতে একটু সংকোচ হচ্ছে। সংকোচ কিসের? তোমার নিজের ভাইটাল স্ট্যাটিস্টিক্স যখন নয়, তখন তো এটা একটা একাডেমিক ডিসকাশন। তোমাদের অফিসে যে কজন মহিলা আছেন তাদের মধ্যে কারো মাপের সঙ্গে ওটা মেলে? ওই 36-24-36? সুমিত্রা অবাক হলো, অপ্রস্তুত হলো। জিনের গ্লাসটা নাড়াচাড়া করতে করতে আর চোখে ওই নির্বিকার প্রৌঢ়কে এক নজর দেখে নিয়ে বলল, এমপ্লয়ি নয়, তবে এজেন্ট, মহিলা এজেন্ট একজন। আই সি। তা রঞ্জনা থাপার কোনো ফটোগ্রাফ আছে তোমার অ্যালবামে? মানে বার্থডে পার্টি বা গ্রুপ ফটো কিছুতে? সুমিত্রা আরেক চুমুক পান করতে যাচ্ছিল। এ কথায় একটু সচকিত হয়ে গ্লাসটা নামিয়ে রেখে বলল, ফটো দেখার দরকার হবে না স্যার, ঠিকই ধরেছেন। কিভাবে আন্দাজ করলেন জানি না, তবে রঞ্জনার মাপ ওই রকমই। বাসু মুখ নিচু করে চিকেন কাবাব চিবোতে ব্যস্ত। চোখে চোখে না তাকিয়ে নির্বিকারভাবে বললেন, ছিল, কিন্তু এখন নয়, তাই না? কি? রঞ্জনার ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ও তো গল ব্লাডার অপারেশন করতে ছুটি নেয়নি, তাই মাঝের 24টা এখন আর সম্ভবত। আপনি তাও জানেন? তবে আমি যতদূর জানি আপনার মক্কেল কিন্তু এসব জানে না। চৈতালি জানে কিনা জানি না, সে আমাকে এ বিষয়ে কিছু বলেনি। আমার মনে কয়েকটা সম্ভাবনা জেগেছিল মাত্র। তোমার স্বীকৃতিতে এখন জানলাম। ফলে তোমার স্বীকৃতি মোতাবেক এখন আমরা 3 জন খবরটা জানি, তুমি, আমি আর রঞ্জনা নিজে। অফিসের আর কেউ জানে কি? আমি আর একটা জিন নেব স্যার। ও শিওর,
বাসু কলবেল বাজালেন। বেলবয় দরজার ওপাশেই অপেক্ষা করছিল। ইতিপূর্বেই ভালো টিপস পেয়েছে সে। হুকুম মাত্র সে 1 প্লেট চিজ ফিশ ফিঙ্গার আর জিন লাইম নিয়ে এলো। বাসু ইতিমধ্যে ন্যাপকিনে মুখ মুছে একটা ড্রাই মার্টিনি তুলে নিয়েছেন হাতে। বললেন, আমার প্রশ্নটা এখনো মুলতবি আছে সুমিত্রা। আর কে জানে তোমার কর্তা? না, সেও জানে না। অফিসের সিক্রেট আমরা বাড়িতে আলোচনা করি না। ও ওর অফিসের কথা বলে না, আমিও বলি না। গুড। অফিসের আর কেউ জানে কি? আরেকজন জানতো গতকাল পর্যন্ত। আজ আর সেও জানে না। আই সি। কিন্তু সে যে জানতো তা তুমি কেমন করে জানলে? সে নিজেই স্বীকার করেছিল নাকি রঞ্জনা? কি দরকার স্যার এসব অপ্রিয় আলোচনায়? এর সঙ্গে তো তহবিল তশরুফের কোনো সম্পর্ক নেই। আছে কি নেই তা তুমি জানো না, তবে সে ছেলেটার সব আনন্দ বেদনার অবসান হয়ে গেছে। এখন সে এখন নিন্দা স্তুতির ঊর্ধ্বে। রঞ্জনাও বোধহয় তার গল ব্লাডারের স্ফীতি থেকে এখন মুক্তি পেয়েছে। প্রসঙ্গটা আদালতে উঠবে না, কিন্তু আমার জানা দরকার। বলো সুমিত্রা, রঞ্জনার অবাঞ্ছিত মাতৃত্বের জন্য হরিমোহনই যে দায়ী এ কথা তোমাকে কে বলেছিল? রঞ্জনা না হরিমোহন? রঞ্জনাও নয়, হরিমোহনও নয়। নিতান্ত ঘটনাচক্রে জেনেছি। মাধবরাজ্যের সঙ্গে হরিমোহন নেপালে যায়, মানে যেত, কিউরিও সংগ্রহে। সপ্তাহখানেক ওরা দুজনেই ছিলেন রঞ্জনার বাড়িতে। কি করে কি হয়েছে আমি ঠিক জানি না। 1 মাস পরে হরি আমার মাধ্যমে আমার এক দিদির সাহায্য চায়। তোমার দিদি? তিনি কে? শিলিগুড়িরই একজন প্রাইভেট প্র্যাকটিশনার, গাইনি। দিদি ভেবেছিল ওরা স্বামী স্ত্রী। রঞ্জনা যে বিধবা বুঝতে পারেনি। ওরাও কিছু বলেনি, না হলে হয়তো দিদি আমাকেও বলতো না। প্রফেশনাল এথিক্স থাকে তো। হরি বা রঞ্জনা জানতো না যে আমি জানি। রঞ্জনা এখনো জানে না। রঞ্জনা যখন এজেন্ট ছিল তখন তাকে ছুটি নিতে হলো কেন? এজেন্ট তো ছিল, এখন নয়। 6 মাস আগে ও টেম্পোরারি হ্যান্ড হিসেবে জয়েন করেছে। পোস্টিং পোখরায়। ছুটি নিতে হয়েছে যেহেতু ও স্টেশন ছেড়ে কলকাতায় গেছে অপারেশন করাতে। ও, বুঝলাম। চৈতালি তাহলে কিছু জানে না, তাই তো? চৈতালি হয়তো কিছুটা আন্দাজ করেছিল। সে ভেবেছিল ওর ভাই কারোর প্রেমে পড়েছে, কিন্তু মেয়েটা যে কে সেটা আন্দাজ করতে পারেনি। আমার একটা বিশেষ অনুরোধ স্যার, এসব প্রসঙ্গ আদালতে যেন না ওঠে। দেখুন, আমি আমার স্বামীকে পর্যন্ত এমন মুখরোচক কথাটা জানাইনি। হরি তো তার পাপের প্রায়শ্চিত্ত করেই গেছে, আর সেই বিধবা মেয়েটাকে এখন আর কেনই বা। ঠিকই বলেছ। আমি নিজে থেকে ও প্রসঙ্গ আদালতে আনবো না। তাছাড়া কেসটা হয়তো আদালতে যাবেই না, অন্তত তোমাদের বড় কর্তার হাবভাবে তাই মনে হলো। দমদম এয়ারপোর্টে ডোমেস্টিক অ্যারাইভেলের দরজার সামনেই কৌশিক দাঁড়িয়েছিল। রাত তখন 9টা। ডিকিতে ওর সুটকেসটা তুলে দিয়ে কৌশিক রওনা হলো নজরুল সরণি ধরে। জিজ্ঞাসা করল, ওদিকে কিছু সুরাহা হলো? না, তবে কিছু তথ্য সংগ্রহ করা গেছে। কিছু দুঃসংবাদও আছে। হরিমোহন কাল মারা গেছে। আর চৈতালি? তারও পাত্তা পাওয়া গেছে। আরও জানা গেছে ঘাটতির পরিমাণ 2 লাখ নয়, 1 লাখ। কারণ সিনিয়র পার্টনার স্বীকার করেছেন কাউকে কিছু না বলে তিনি 1 লাখ টাকা ক্যাশ থেকে বের করেছিলেন। ফেরতও দিয়ে দিয়েছেন। ওমা, এমনও হয় নাকি? হয়, সব হয়। ওদের কারবারটাই অদ্ভুত। তা এদিককার কি খবর বলো? সুজাতার ধারণাও নজরবন্দি হয়ে আছে। নিজে থেকেই ফোন করেছিল। একবার দুপুরে ট্যাক্সি নিয়ে এদিক ওদিক ঘুরেছিল। ওর মনে হলো কেউ ওকে ক্রমাগত অনুসরণ করে চলেছে একটা জিপে চেপে। ঠিক আছে, তুমি সরাসরি হোটেল পান্নায় চলো। আমাকে নামিয়ে দিয়ে লিটল রাসেল স্ট্রিটে গিয়ে হিরালাল ঘিসিংয়ের সঙ্গে দেখা করো।
আমার নাম করে বলো তার রাখিবাহীন রঞ্জনা থাপার একটা প্রচণ্ড বিপদ আশঙ্কা করছি আমি। রঞ্জনাকে একটা বিষয় সাবধান করা দরকার। সেই সঙ্গে রঞ্জনার ঠিকানা অথবা টেলিফোন নম্বরটাও সংগ্রহ করার চেষ্টা করো। কৌশিক ওকে নামিয়ে দিয়ে চলে গেল লিটল রাসেল স্ট্রিটের দিকে। বাসু লিফটে করে উঠে এলেন 315 নম্বর ঘরে। কোড নকের সংকেত জানানোই ছিল। সুজাতা দরজা খুলে দিল। বাসুকে দেখে নিশ্চিন্ত হলো। আমার এই বিনাশ্রমে কারাদণ্ডের মেয়াদ কখন কাটবে? এখনই। পুলিশ আর চৈতালিকে খুঁজছে না, সে আছে শিলিগুড়িতে। তুমি গুছিয়ে নাও, চলো চেক আউট করে আমরা বেরিয়ে যাই। আমি কি চেক আউট করবো চিত্রলেখা ব্যানার্জির পরিচয়ে? অফকোর্স, এই ঘরটা তো চিত্রলেখার নামে বুক করা। কিন্তু আমার সই হয়তো মিলবে না। ন্যাচারালি, কিন্তু এ তো আর চেক নয়। চিত্রলেখার নামটা লিখে দিলেই হবে। টাকা যখন তুমি নগদে মিটিয়ে দিচ্ছ তখন ওরা সইটই কিছু মেলাবেও না। তাছাড়া আমি তো সঙ্গে থাকবো। ঘরটা তোমার নামে ভাড়া নেওয়া, কাজেই দরজাটাও তুমিই খোলো। সুজাতা এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। দুজন সাদা পোশাকের পুলিশ অফিসার প্রবেশ করল ঘরে। সেদিনের সেই দুজন নয়। একজন একটা কার্ড বাড়িয়ে ধরল সুজাতার দিকে। এটা আপনার? খোয়া গেছিল? সুজাতা হাত বাড়িয়ে প্লাস্টিকের খাপে মোড়া ছোট কার্ডটা নিল। জবাব দেওয়ার আগেই পুলিশ অফিসারের নজর পড়ল বাসু সাহেবের দিকে। সুজাতাকে জিজ্ঞেস করল, এ ভদ্রলোকটিকে? আপনি পরপর দুটো প্রশ্ন করেছেন, কোনটা জবাব আগে চান? কথাটা বলতে বলতে সুজাতা লাইব্রেরি কার্ডটা বাসু সাহেবের হাতে গুঁজে দেয়। বাসু দেখলেন সেটা শিলিগুড়ি কেন্দ্রীয় সাধারণ পাঠাগারের মেম্বারশিপ কার্ড, চৈতালি বসুর নামাঙ্কিত। অফিসারটি বলল, আমাকে আপনি প্রথম প্রশ্নের জবাব দিন। এটা আপনার কার্ড? আপনি শিলিগুড়ি সাধারণ পাঠাগারের সভ্য? এই প্রশ্ন আপনি কেন জিজ্ঞাসা করছেন অফিসার? আপনি কে মশাই হরিদাস পাল? পুলিশ তদন্তে নাক গলাচ্ছেন? কারেক্ট, পুলিশি তদন্ত। আপনারা তাহলে সাদা পোশাকি পুলিশ পুঙ্গব, তাই তো? তা অপরাধটা কি জাতীয় সে কথাটা তো বলতে হবে। অর্থাৎ ওই মেয়েটিকে কোন অপরাধে অভিযুক্ত করতে চান ওর জবাব শুনে। আপনি কি উকিল? আগে না, কিন্তু আপনি তো হবুচন্দ্র লালবাজারের গৌচন্দ্র পুলিশ নন। আপনার তো প্রতিটা ভারতীয় নাগরিকের সাংবিধানিক অধিকারের সীমা জানা উচিত। দ্বিতীয় অফিসারটি এগিয়ে এসে প্রথম অফিসারকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, সরি মিস্টার বাসু, আমার সঙ্গী আপনাকে চিনতে পারেনি। আমরা দুজন হোমিসাইড থেকেই আসছি। এই মহিলাটি নিশ্চয়ই আপনার মক্কেল। আমরা এখন ওকে গ্রেপ্তার করছি না, আমরা কিছু খবর সংগ্রহ করতে এসেছি। কথা বলতে বলতেই দ্বিতীয় অফিসার তার ইনসাইড পকেট থেকে আইডেন্টিটি কার্ড বের করে বাসু সাহেবকে দেখালো। বাসু দেখলেন, ওকে, হোমিসাইড। তা কে খুন হয়েছে সে কথা বলতে আমরা বাধ্য নই। কারেক্ট, সেটা আপনাদের পুলিশি অধিকার। যেমন এই মেয়েটির সাংবিধানিক অধিকার কোনো প্রশ্নের জবাব না দেওয়া। যতক্ষণ আপনারা না জানাচ্ছেন যে কে খুন হয়েছে ততক্ষণ আপনাদের কোনো প্রশ্নের উত্তর আপনারা পাবেন না এখানে। কেন? ওর লিগ্যাল কাউন্সিল তো হাজির। সে তো আপনারা ধরে নিয়েছেন, উনি বা আমি তো তা বলিনি। আপনারা না সহযোগিতা করলে আমরাও করব না। তুমি চুপ করো, কথাবার্তা যা বলার আমাকে বলতে দাও। ইয়েস স্যার, খুন হয়েছেন হীরালাল ঘি সিং কাল বিকেলে বা সন্ধ্যায় লিটল রাসেল স্ট্রিটের নিজের অ্যাপার্টমেন্টে। একটি মাত্র বুলেটিন। এবার কি আমরা আমাদের প্রশ্নের জবাবটা পাবো? উনি আপনার মক্কেল তো? হ্যাঁ, ও আমার লোক। তুমি তোমার আইডেন্টিটি কার্ডটা ওদের দেখাও তো সুজাতা। সুজাতা হাত বাড়িয়ে তার ভ্যানিটি ব্যাগটা খোলার উপক্রম করতেই অফিসারটি ঝাঁপিয়ে পড়ে বাধা দিল। আরে ধীরে দিদি, ধীরে। আমি ব্যাগটা এক নজর দেখিনি প্রথমে, কিন্তু ব্যাগটা সে খুলল না। তোপসে মাছের পেট টিপে খদ্দের যেমন বুঝে নেয় সেটা আন্ডাওয়ালা কিনা, সেইভাবে অফিসারটি সমঝে নিল ব্যাগের ভেতরে কোনো পিস্তল আছে কিনা। তারপর বলল,
এবারে দেখান। সুজাতা তার ব্যাগ থেকে আইডেন্টিটি কার্ডটা বের করে দেখালো। লালবাজারের ছাপমারা সুকৌশলী ডিটেকটিভ এজেন্সির পার্টনারের আইডেন্টিটি কার্ড। বাসু বললেন, একটা অপরাধের বিষয়ে তদন্ত করতে আমি সুজাতাকে এই ঘরে লুকিয়ে থাকতে বলেছিলাম, চিত্রলেখা ব্যানার্জির ছদ্ম পরিচয়ে। আর চিত্রলেখা ব্যানার্জি হচ্ছে শিলিগুড়ির বাসিন্দা শ্রীমতী চৈতালি বসুর ছদ্মনাম, তাই তো? সে কথা আমি বলিনি, আপনি বলছেন। আপনার বলার অপেক্ষায় আর নেই ও তথ্যটা। এবার বরং বলুন, সুকৌশলীর সুজাতাকে কি কারণে এই হোটেলে আপনি ছদ্মনামে লুকিয়ে থাকতে বলেছিলেন? নো কমেন্টস। শিলিগুড়ির শ্রীমতী চৈতালি বসু নিশ্চয়ই আপনার মক্কেল। প্রশ্নটা উঠছে কেন? শিলিগুড়ির শ্রীমতী চৈতালি বসুকে কি আপনারা কোনো কারণে খুঁজছেন? লুকিয়ার মিস্টার বাসু, পুলিশ যখন তদন্তে আসে তখন প্রশ্ন তারাই করে, জবাব দেয় না। এবার বলুন, চৈতালি বসু কি আপনার মক্কেল? অগেন নো কমেন্টস। শুনে রাখুন তবে, হীরালাল ঘিসিংয়ের হত্যাকাণ্ডের জন্য আমরা চৈতালি বসুকে খুঁজছি। আপনাকে জানিয়ে রাখছি, তার আগে আপনি যদি তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন তবে সেটাকে পুলিশের কাজে বাধাদান করা হচ্ছে বলে গণ্য করা হবে। আন্ডারস্ট্যান্ড? বাসু কোনো জবাব দিলেন না। ওরা দুজনে চলে যেতে বাসু টেলিফোনটা তুলে নিলেন। হ্যালো, দিস ইজ রুম নাম্বার 315। আমাকে শিলিগুড়ির একটা নম্বর দিন তো এসটিডিতে। 315 স্যার? ওই ঘরটা তো মিস ব্যানার্জি বুক করেছেন। হ্যাঁ তাই। নিন, মিস ব্যানার্জির সঙ্গে কথা বলুন। বাসু রিসিভারটা সুজাতার হাতে দিলেন। টেলিফোন অপারেটর বলল, সরি ম্যাডাম, পুলিশের অর্ডারে এই ফোন থেকে কোনো আউটস্টেশন কল করা যাবে না। আপনি নিচে নেমে এসে এখান থেকে ফোন করতে পারেন। দরকার নেই, সেক্ষেত্রে আমি এখনই চেক আউট করব। আমার বিলটা রেডি রাখুন। শিওর মিস ব্যানার্জি। মিস ব্যানার্জি নয়, মিস চিত্রলেখা ব্যানার্জি আমাকে টাকা মিটিয়ে দিয়ে অনেক আগেই চলে গেছেন। আমি তার তরফে পেমেন্টটা করছি মাত্র। আমার নাম সুজাতা মিত্র, মিসেস। লালবাজারের পুলিশ তা জানে। লেটস গো। পরদিন সকালে লালবাজার হোমিসাইড সেকশন থেকে বাসু সাহেব একটি ফোন পেলেন। সরি টু ডিস্টার্ব ইউ স্যার। কাল হোটেল পান্নায় যখন আমরা জানতে চাইছিলাম মিস চৈতালি বসু আপনার মক্কেল কিনা, তখন আপনি বলেছিলেন নো কমেন্ট। অথচ আজ লকআপে ওই মিস বসুই বলছেন যে আপনি ওর অ্যাটর্নি। আপনার উপস্থিতি ভিন্ন, উনি আমাদের কোনো প্রশ্নের জবাব দেবেন না। এখন আমরা কি করি বলুন স্যার? হোল ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ বলা অভ্যেস করুন। কাল যখন আপনারা জানতে চেয়েছিলেন চৈতালি আমার মক্কেল কিনা, তখন আপনারা জানাতে চাননি চার্জটা কি, কি কারণে তাকে আপনারা খুঁজছেন। আজ গ্রেপ্তার করার পর কি সেটা দয়া করে জানাবেন? নিশ্চয়ই স্যার। ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ, হীরালাল ঘিসিংকে খুন। ধন্যবাদ। সেক্ষেত্রে চৈতালি আমার মক্কেল। আমি আধ ঘন্টার ভেতরেই আসছি। জেল হাজতের একান্তে আবার দেখা হলো মেয়েটার সাথে। কেঁদে কেঁদে তার চোখ দুটো লাল হয়ে গেছে। বাসু জানতে চাইলেন, শিলিগুড়ি থেকে আসার সময় পুলিশ কি কিছু দুর্ব্যবহার ট্যাবহার করেছে নাকি? হে না। এ কি চেহারা হয়েছে তোমার? হরিণ মৃত্যুতে এমনিতেই ভেঙে পড়েছিলাম, সামলে উঠতে না উঠতে এই হয়রানি, তাতেই হয়তো এরকম পাগলি পাগলি দেখাচ্ছে। তুমি কি পুলিশের কাছে কোনো জবানবন্দি দিয়েছো? না, আপনি তো প্রথম দিনই বারণ করেছিলেন। তা করেছিলাম, কিন্তু তুমি তো আমার সব নিষেধ মেনে চলো না। আমি তোমাকে বলেছিলাম হোটেল পান্না থেকে শিয়ালদা স্টেশনে ট্যাক্সি করে যেতে, সেখানে ভিড়ের মধ্যে মিশে যেতে, তারপর একটা ফ্লাইং ট্যাক্সি ধরে দমদমে চলে যেতে। কিন্তু তা তো তুমি যাওনি। তুমি প্রথম সুযোগেই চলে গেলে লিটল রাসেল স্ট্রিটে। কেন? চৈতালি জবাব দিল না, গোঁজ হয়ে বসে রইল। দেখো চৈতালি, তুমি বুদ্ধিমতী। সব কথা যদি আমাকে খুলে না বলো, আমি তাহলে তোমার কেসটা ডিফেন্ড করব কিভাবে বলো? তুমি হীরালালের অ্যাপার্টমেন্টে গিয়েছিলে? তুমি খুন করেছো ওকে? নিশ্চয়ই নয়। তাহলে? চৈতালি আবার চুপ করে যায়।
অলরাইট, আমি বলছি, তুমি শুনে যাও। তুমি সন্ধ্যের ফ্লাইটটা ধরতে পারোনি কারণ আমি হীরালালের নাম ঠিকানা তোমাকে বলে গিয়েছিলাম। তুমি ভেবেছিলে দমদমে প্লেন ধরার আগে নিজেই একবার গিয়ে হীরালালের সঙ্গে দেখা করবে। তোমার কাছে 50,000 টাকার অ্যাকাউন্ট পেই চেকটা তখনও ছিল। তুমি ভেবেছিলে সেটা দেখিয়ে ওকে বলবে টাকার অভাব তোমার নেই, তবে তুমি ধীরে ধীরে মেটাবে। তুমি ওর কাছে কিছু সময় চেয়ে নেবে, তাই না? তাহলে চাইলে না কেন? হীরালাল রাজি হলো না? কি মুশকিল, এতে কাঁদার কি আছে? তুমি শান্ত হয়ে আমাকে পুরো ঘটনাটা আগে বলো তো, না হলে আমি লড়বো কেমন করে? আমি আসলে ভেবেছিলাম যে হীরালালকে রাজি করাতে পারবো। ওর রাখি ব্যান রঞ্জনা আমার খুব ভালো বন্ধু, প্রয়োজন হলে রঞ্জনাকে দিয়ে রাজি করাবো। হরি তো টাকাটা ওকেই দিতে আসছিল, তাই টাকাটা দিয়ে দেওয়াই মঙ্গল। অন্তত কিছুটা সময় চেয়ে নিয়ে চেষ্টা করতে দোষ কি? লিটল রাসেল স্ট্রিটে পৌঁছে দেখলাম স্কাইলার বিশাল বড় অ্যাপার্টমেন্ট, দুদিকে দুটো লিফট। তখন ওই বেলা 3:15। এলাকাটা না কেমন যেন ফাঁকা ফাঁকা, তবে লিফটম্যান ছিল। আমি নিচের বোর্ডে হীরালাল ঘিসিংয়ের ফ্ল্যাট নাম্বারটা খুঁজছিলাম। লিফটম্যান নিজে থেকেই জানতে চাইলো, क्या नाम चाहिए मैडम? হীরালাল ঘিসিং। आइए, 7 तल्ला 3 नंबर फ्लैट। সাততলার প্যাসেজে নেমে জনমানব দেখতে পেলাম না। লিফটটাও নেমে গেল। করিডোর দিয়ে একটু এগিয়েই দেখলাম একটা দরজায় 3 নম্বর লেখা। বার 2 বেল বাজিয়েও কোনো সাড়া পেলাম না। তারপর হ্যান্ডেল ঘুরিয়ে ঠেলতেই দরজাটা খুলে গেল। ঘরের ভিতর ঢুকে একবার ডাকলাম, কেউ আছেন? শুনছেন? ভেতরটা না কেমন যেন আলো আঁধারি, পর্দাগুলো টানা। হঠাৎ দেখলাম ঘরের ও প্রান্তে একটা খাটে চিত হয়ে কে যেন শুয়ে আছে। কাছে এগিয়ে গিয়ে দেখতে গেলাম, পাটা কেমন হড়কে গেল, মেঝেটা পেছল, রক্ত। তখনই বুঝতে পারলাম লোকটা চিত হয়ে শুয়ে নেই, মরে গেছে। তুমি কি করে বুঝলে যে লোকটা মারা গেছে? ওর গায়ে হাত দিয়ে, একেবারে ঠান্ডা শরীরটা। তারপর? আমি পালিয়ে এলাম। না চৈতালি, ওই সময় তুমি তোমার ভ্যানিটি ব্যাগটা খুলেছিলে। ব্যাগ খুলেছিলাম? না হলে তোমার ব্যাগ থেকে লাইব্রেরি কার্ডটা ও ঘরে পড়ে থাকতো না। হ্যাঁ তা হবে, হয়তো রুমাল বার করতে, মানে কপালের ঘাম মুছতে। অহেতুক মিছে কথা বলো না চৈতালি। সেই মর্মান্তিক মুহূর্তে কপালের ঘাম মোছবার প্রয়োজন হলে তুমি আঁচল ব্যবহার করতে, রুমাল নয়। বলো কেন খুলেছিলে? কি আশ্চর্য, আমি আদৌ ব্যাগ খুলেছিলাম কিনা সেটাই মনে পড়ছে না আমার। তাহলে শিলিগুড়ি লাইব্রেরির মেম্বারশিপ কার্ডটা ও ঘরে পাওয়া গেল কি করে? ও ঘরে ওই মর্মান্তিক মুহূর্তে তুমি তোমার হাত ব্যাগ খুলতে পারো দুটো হেতুর যে কোনো একটাতে। হয় রিভলভারটা ব্যাগ থেকে বের করতে, অথবা সেটা ভেতরে ঢোকাতে। এবার বলো কোনটা? ওটা ব্যাগে ঢোকাতে। দ্যাটস বেটার। ওটা মেঝেতে পড়েছিল? হ্যাঁ, রক্তের মধ্যে। তুমি কি দেখেই চিনতে পারলে নাকি যে ওটা হরির সেই মিসিং রিভলভারটা? হ্যাঁ, একই রকম দেখতে লেগেছিল। তারপর? ওটা তুলে নিয়ে বাথরুমে ঢুকেছিলাম, আলো জেলে নাম্বারটা দেখলাম, তখন শিওর হলাম এটাই হরির হারানো রিভলভারটা। তারপর ওটাকে জলে ধুয়ে হাত ব্যাগে ভরে নিয়েছিলাম। ফেরার সময় লিফট দিয়ে নামিনি, সিঁড়ি দিয়ে হেঁটে নেমেছিলাম। ওই সময় কেউ দেখেছিল তোমাকে? না। তারপর? একটা ট্যাক্সি নিয়ে দমদমের দিকে যাচ্ছিলাম। মাঝপথে একটা টেলিফোনের বুথ দেখতে পেয়ে ট্যাক্সিটা ছেড়ে দিই। ওখান থেকে শিলিগুড়িতে ফোন করে ডাক্তার সামন্তের সঙ্গে কথা বলেছিলাম। উনি প্রথমে খুব বকাঝকা করলেন, তারপর বললেন ইমিডিয়েটলি শিলিগুড়ি ফিরে আসতে। আমি জানতে চাইলাম যে হরি কেমন আছে। বললেন এখনো বেঁচে আছে। ওই
প্রথম মনে হলো যে হরি বোধহয় বাঁচবে না। তার আগে হরি যে মারা যেতে পারে এটা এটা কি জানি কেন অন্তর থেকে কখনো বিশ্বাসই হয়নি। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছিলেন কেসটা খুবই খারাপ। ডাক্তারবাবুর সঙ্গে টেলিফোনে কথা বলার পর সামনের একটা পার্কের বেঞ্চিতে গিয়ে বসেছিলাম চুপচাপ। কতক্ষণ সেখানে বসে আবোল তাবোল চিন্তা করেছি জানি না। হুঁশ ফিরতে দেখি অন্ধকার ঘনিয়ে এসেছে। দেখি 6:30 বাজে। তখনই একটা ট্যাক্সি নিয়ে দমদমি এয়ারপোর্টের দিকে রওনা দিই। কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টারে পৌঁছতে ওরা বলল বাগডোগরার প্লেন নাকি মিনিট 10 আগেই ছেড়ে গেছে। সত্যি বলতে কি এত হেল্পলেস কোনোদিন ফিল করিনি। নিজের অজান্তেই কখন জানি না কেঁদে ফেলেছিলাম। কাউন্টারে তখন লোকজন বিশেষ ছিল না। এয়ারলাইন্সের কাউন্টারে বসা মেয়েটা এসে জানতে চায় কি হয়েছে। ওকে বললাম আমার অবস্থার কথা। মেয়েটার বোধহয় করুণা হলো, আমাকে অপেক্ষা করতে বলে কোথায় যেন একটা গেল। তারপর কিছুক্ষণ পর ফিরে এসে সুখবরটা দিল। নিতান্তই ভাগ্য, উত্তরবঙ্গের টি বোর্ড আর টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কি একটা অধিবেশন হচ্ছে, সেজন্য ওই সংস্থার তরফে একটা ছোট প্লেন চার্টার্ড করা হয়েছে। কাউন্টারের মেয়েটা তা জানতো। সেটা রাত 8টায় ছাড়বে। ছোট প্লেন, ওই 30 জনের সিট ক্যাপাসিটি, কিন্তু ওরা যাচ্ছেন মাত্র 23 জন, ফলে স্থানাভাব হবে না। তবে পারমিশন জোগাড় করতে হবে। মেয়েটা সত্যিই ভালো ছিল। যারা প্লেনটা চার্টার করেছেন তাদের বড় কর্তাকে কি আমার বিপদের কথা সে জানায়। তারও বোধহয় দয়া হয়। উনি আমাকে তাদের প্লেনে তুলে নিতে রাজি হয়ে যান। আমি জানতেও চেয়েছিলাম যে ভাড়া বাবদ কত কি দিতে হবে। ওরা বললেন যেহেতু প্লেনে এখনো 5-6টা সিট ফাঁকা আছে আর আমার জন্য ওদের সংস্থাকে বাড়তি কিছু খরচা করতে হচ্ছে না, ফলে ওরা আমার কাছ থেকে কিচ্ছু নেবেন না। ওই প্লেনেই বাগডোগরা পৌঁছই। ওদের একটা গাড়ি শিলিগুড়ি হাসপাতালের দিকে আসছিল, তাতেই ওরা লিফট দিলেন। রাত প্রায় 10:30 নাগাদ হাসপাতালে এসে পৌঁছলাম। তখনও হরি বেঁচে ছিল, যদিও জ্ঞান ছিল না। এই কদিনে ওর আদৌ জ্ঞান হয়নি। তোমার স্টেটমেন্ট অনুযায়ী যখন তুমি দমদম এয়ারপোর্টে পৌঁছো তখনও তোমার ভ্যানিটি ব্যাগে হরিমোহনের রিভলভারটা ছিল। সিকিউরিটি চেকিংয়ের আগে সেটা নিশ্চয়ই তুমি কোথাও সরিয়ে ফেলেছিলে। কোথায়? লেডিস টয়লেটে, লিটার বিনে। দায়রা জজ রামেশ্বর গাঙ্গুলির এজলাসে সেদিন কৌতূহলী মানুষের ভিড় মন্দ হয়নি। খবরটা মুখরোচক রূপেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। হীরালাল ঘিসিংয়ের হত্যা মামলার বিবরণ। দায়রা জজ এজলাসে এসে বসলেন। আদালতের ওপর দৃষ্টি বুলিয়ে টেবিলের ওপরে রাখা ফাইলটা তুলে নিলেন। আজকের প্রথম মামলা হীরালাল ঘিসিংয়ের অস্বাভাবিক মৃত্যু সম্পর্কিত। স্টেট ভার্সেস মিস চৈতালি বসু। প্রতিবাদী জামিন পাননি, তার তরফে ওকালতনামা দাখিল করেছেন ব্যারিস্টার PK বাসু। ইজ দ্য ডিফেন্স রেডি, কাউন্সিলর? ইয়েস মাই লর্ডশিপ। ওপাশ থেকে এপিপি শিবেন গুহ উঠে দাঁড়ান, বলেন, প্রসিকিউশনও প্রস্তুত হুজুর। অল রাইট। আপনি কি কোনো প্রারম্ভিক ভাষণ দিতে চান? কেসটা জটিল নয় ইওর অনার, প্রারম্ভিক ভাষণ তাই নিষ্প্রয়োজন। আদালত অনুমতি দিলে আমি সরাসরি প্রথম সাক্ষীকেই ডাকতে পারি। বেশ, ডাকুন। বাসু সাহেবের কানের কাছে এগিয়ে এসে কৌশিক ফিসফিস করে প্রশ্ন করে, বাদীপক্ষ প্রারম্ভিক ভাষণ না দিলে কি প্রতিবাদী পক্ষ দিতে পারে না? থামো না বাবু, পরে জিজ্ঞেস করো, এখন শুধু শুনে যাও। পুলিশ পক্ষের প্রথম সাক্ষী স্কাইলার্ক অ্যাপার্টমেন্টের জনৈক লিফটম্যান হরিকিষণ দোবে। শুক্রবার 11 ফেব্রুয়ারি রাত 7টার সময় সেই প্রথম মৃতদেহটা আবিষ্কার করে। এপিপির প্রশ্নে সে নিজের পরিচয় দেয় এবং কিভাবে মৃতদেহ আবিষ্কার করেছে সে কথা বিস্তারিত জানায়। তারপর বলে, वो पोस्टमैन स्काइलार्क अपार्टमेंट और घरे घरे या फिर अलग अलग लेटर बॉक्स में चिट्ठी फैला जाए ना हजूर।
ও কাম তো আমরা দুজন লিফটম্যান মিলে ভাগ করে লি। পিয়ন একটা বড় লেটার বক্সে সব চিঠি উঠি ঢেলে দিয়ে যায়, আমিও লেটার বক্স का ताला खोल के फ्लोर वाइज সাজিয়ে রাখি। যাদের নামে লেটার বক্স আছে তাদের বাক্সে চিঠি ফেলে দিই। ও ঘটনার দিন সন্ধ্যার ডাকে 7 তলার হীরালাল ঘিসিংয়ের নামে একটা চিঠি এসেছিল হুজুর। হীরালাল ঘিসিংয়ের কোনো লেটার বক্স নাই, তাই উস ওয়াক্ত আমাদের মধ্যে যে লিফটম্যান মজুদ ছিল সে ওর দরওয়াজার তলা দিয়ে চিঠি ভিতরে ঠেলে দেয়। সেদিন আমি ভি চিঠি দিবার জন্যই উপরে গেলাম হুজুর, লেকিন গিয়ে দেখি কি ফ্ল্যাটের দরওয়াজা খুলে আছে। তা প্রথমে আমি বেল বাজালাম, 2-3 বার বাজিয়েছিলাম হুজুর, लेकिन কেউ এলো না। तब আমি দরওয়াজা ঠেলে খুললাম, ঘর পুরা অন্ধকার আছে। আমি বাতি জ্বালালাম আর তখনই ও ঘিসিং সাহেবের ডেড বডিটা দেখতে পেলাম হুজুর। পাশের ফ্ল্যাটে যেন ডাক্তার বাবু থাকেন, তো সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিয়ে আসলাম। উনি ঘিসিং সাহেবকে ছুঁয়ে বলে দিলেন কি অনেকক্ষণ আগে উনি ফৌত হয়ে গেছেন। তখন ডাক্তার বাবুর ঘর থেকে কেয়ারটেকার আর থানায় টেলিফোন করা হলো হুজুর। তারপর পুলিশ আধা ঘন্টার মধ্যে এসে গেল। হীরালাল ঘিসিংকে তুমি জীবিত অবস্থায় শেষ কখন দেখেছো? वही रोज सुबह करीब 9:30 बजे हुजूर, जब वो दफ्तर गए तब। তারপর তিনি কখন ফিরে আসেন তা তুমি জানো না, তাই তো? জি नहीं हुजूर। ইয়োর উইটনেস প্লিজ। নো কোয়েশ্চনস। পরবর্তী সাক্ষী সাব ইন্সপেক্টর নৃপেন চৌধুরী। সে স্থানীয় থানা থেকে এসেছিল। সে জানায়, মৃতদেহ আবিষ্কার করা মাত্র আমি লালবাজার হোমিসাইড সেকশনে খবর দিই। আধা ঘন্টার মধ্যেই ফটোগ্রাফার আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নিয়ে উপস্থিত হন হোমিসাইড ইন্সপেক্টর কামাল হোসেন। আমরা কামরার একটা ম্যাপ তৈরি করেছি। ওই সময় ওই ফ্ল্যাটের আসবাবপত্রের অবস্থান আর ভিকটিম খাটের ওপর কীভাবে পড়েছিল তার একটা আইডিয়া আদালত পেতে পারেন এতে। তাছাড়া কিছু ফটোগ্রাফও রয়েছে, সেগুলো আমরা পুলিশের তরফ থেকে আদালতে দাখিল করতে চাই। ঠিক আছে, ওগুলো আপনি পেশকারের হাতে দিয়ে দিন। আচ্ছা অফিসার, আপনি কি ঘরের মেঝেতে আসামির নামাঙ্কিত কোনো কিছু খুঁজে পেয়েছিলেন? অবজেকশন মাই লর্ডশিপ। লিডিং কোয়েশ্চেন। মাই লর্ডশিপ, আমি আদালতের সময় সংক্ষেপ করতে চাইছি মাত্র। ওকে ফাইন, প্রশ্নটা আমি উইথড্র করে নতুনভাবে করছি। আচ্ছা, রক্তের মধ্যে আপনি অপ্রত্যাশিত কোনো বস্তু কি দেখতে পান? আগে হ্যাঁ, শিলিগুড়ির একটা লাইব্রেরির কোনো একজনের মেম্বারশিপ কার্ড। বেশ, কার নামে ওই মেম্বারশিপ কার্ড ইস্যু করা হয়েছিল? বর্তমান মামলার আসামি শ্রীমতী চৈতালি বসুর নামে। তার এবং লাইব্রেরিয়ানের একাধিক স্বাক্ষর আছে। বাসু সাহেবকে দেখিয়ে সেটা বাদীপক্ষের এক্সিবিট হিসেবে আদালতে নথিবদ্ধ করা হলো। ইন্সপেক্টর কামাল হোসেনকেও বাসু কোনো প্রশ্ন করলেন না। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তার সাক্ষ্যে জানালেন, ওই ঘরে অনেকগুলো লেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট তিনি পেয়েছেন। হীরালালের, লিফটম্যানের, দোবেজির এবং কয়েকটি অজানা ব্যক্তির। বর্তমান মামলার আসামি শ্রীমতী চৈতালি বসুর আঙুলের ছাপ পেয়েছেন? পেয়েছি, দুটো। একটা ওই বাথরুমের আয়নায় আর দ্বিতীয়টা ওই ঘরের ডোর নবে। প্রথমটা আসামির ডান হাতের মধ্যমার আর দ্বিতীয়টা তার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের। আপনি এ বিষয়ে নিঃসন্দেহ? আগে হ্যাঁ, যতগুলো পয়েন্ট অফ সিমিলারিটি পাওয়া গেলে নিঃসন্দেহ হওয়া যায় তার চেয়ে বেশি পাওয়া গেছে। আমি ফিঙ্গারপ্রিন্টের ফটোগ্রাফ সঙ্গে করেই নিয়ে এসেছি, আপনারা চাইলে আদালতে দাখিল করতে পারি। বাসু সাহেবের অনুমতি নিয়ে তাই করা হলো। এরপর সাক্ষী দিতে এলেন অটোপসি সার্জন। আদালতকে ভিকটিমের মৃত্যুর কারণটা সহজ ভাষায় বুঝিয়ে বলুন প্লিজ। মৃত্যুর কারণ একটা .22 রিভলভারের বুলেট, বাঁ চোখের প্রায় 5 সেন্টিমিটার ওপরে। কপালে গুলি করা হয় এবং তাতে প্রচুর রক্তক্ষরণ হয়, তাতেই ভিকটিমের মৃত্যু হয়। মৃত্যু কখন হয়েছিল বলে আপনার মনে হয়? আমার মতে ঘটনার দিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি বেলা 2টো থেকে সন্ধে 6টার মধ্যে উনি মারা যান। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে? না, আমার তা মনে হয় না। গুলিবিদ্ধ হয়ে ভিকটিম জ্ঞান হারিয়ে খাটের উপর লুটিয়ে পড়েন, কিন্তু তার হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়নি তখনও। অন্তত 15 মিনিট, না হলে এত রক্তপাত হতো না। রক্ত বালিশ ভিজিয়ে মেঝেতে অনেকখানি জায়গা জুড়ে পড়েছিল। আপনি কি মৃতদেহের মস্তিষ্কের ভেতরের বুলেটটা উদ্ধার করতে পেরেছিলেন? হ্যাঁ। থ্যাংক ইউ ডক্টর সান্যাল, আপনি এবার জেরা করতে পারেন। বাসু উঠে দাঁড়ালেন। একটা কথা আমাকে বুঝিয়ে বলুন তো ডক্টর সান্যাল, আপনার মতে হীরালাল ঘিসিং যখন গুলিবিদ্ধ হন তখন আততায়ী তাঁর থেকে আন্দাজ কতটা দূরে ছিল? তা আমি কেমন করে জানব?
হত্যা মুহূর্তে আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। তা ছিলেন না, কিন্তু এক্সপার্ট হিসেবে আপনি কি বলতে পারেন না যে আততায়ীর রিভলভারটা 6 ইঞ্চি বা 1 ফুট দূরে ছিল? তা বলা যায়, কারণ অত কাছ থেকে ফায়ার হলে ক্ষতস্থানের আশেপাশে বারুদের চিহ্ন পাওয়া যেত। তার মানে দূরত্ব আন্দাজ মিটার খানেক হবে, তাই তো? হ্যাঁ, অন্তত মিটার খানেক, তার বেশি হতে পারে, কম নয়। দ্যাটস অল ইওর অনার। পরবর্তী সাক্ষী দমদম এয়ারপোর্টে অবস্থিত ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাউন্টারের মহিলা কর্মী। আসামিকে আপনি কোথায় প্রথম দেখেছেন? গত 12ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7:15 উনি আমাদের কাউন্টারে এসে জানতে চেয়েছিলেন সন্ধ্যে 7টার বাগডোগরার ফ্লাইটটা চলে গেছে কিনা। এরপর আসামির সঙ্গে তার যে কথোপকথন হয় তা সে বিস্তারিত জানালো। বাসু সাহেব লক্ষ্য করলেন চৈতালি তার জবানবন্দিতে যা বলেছিল এই মেয়েটিও ঠিক তাই বলে যাচ্ছে। চৈতালি কিছুমাত্র মিথ্যে বলেনি। শিবেন গুহ জানতে চান, আপনি আসামিকে ভালো করে দেখুন তো, তারপর বলুন মানুষ চিনতে আপনার ভুল হচ্ছে না তো? একেই দেখেছিলেন সেদিন সন্ধ্যায়? ইনিই টিবোর্ডের চার্টার প্লেনে রাত 8টায় বাগডোগরায় চলে যান? হ্যাঁ, মানুষ চিনতে আমার কোনো ভুল হচ্ছে না। ওর যমজ ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনেই আমি ওকে বেশ লক্ষ্য করে দেখেছিলাম। তাছাড়া একটু পরে টি বোর্ডের অফিসার আমাকে জনান্তিকে যখন বললেন। অবজেকশন। আসামির অনুপস্থিতিতে সাক্ষীকে যে কথা তৃতীয় ব্যক্তি বলেন তা হেয়ারসে। সাস্টেইনড। আচ্ছা, চৈতালির সঙ্গে লাগেজ কি ছিল? লাগেজ কিছুই ছিল না, শুধু একটা কালো ভ্যানিটি ব্যাগ ছিল। সেই ভ্যানিটি ব্যাগটা আপনি কি কোনো কারণে বিশেষভাবে লক্ষ্য করেছিলেন? আগে হ্যাঁ, আমার মনে হয়েছিল সেই ভ্যানিটি ব্যাগটায় ঠেলে ঠুলে এমন একটা কিছু ঢোকানো হয়েছে যার জন্য ওর শেপটাই বেঢপ হয়ে গেছে। আমার মনে হয়েছিল সেটা একটা সাক্ষীর অনুমান কখনো প্রমাণ হতে পারে না। বাসু সাহেবের আপত্তিতে সাক্ষী কর্ণপাত না করে তার বাক্যটি শেষ করে, কিন্তু বিচারক প্রতিবাদীর আপত্তি মেনে নেন। মামলার নথি থেকে সাক্ষী উচ্চারিত শেষ বাক্য কেটে বাদ দেওয়া হলো। পরবর্তী সাক্ষী টি বোর্ডের সেই অফিসার যার অনুমতি অনুসারে চৈতালি সে রাত্রে চার্টার্ড প্লেনের আরোহী হিসেবে দমদম থেকে বাগডোগরা যায়। তিনি ধুরন্ধর ব্যক্তি। প্রতিবাদী অবজেকশন দিতে পারেন এমন কথা তিনি আদৌ বললেন না, কিন্তু তার সাক্ষ্যে পরিষ্কার বুঝিয়ে দিলেন আসামিকে তিনি প্রথম যখন ওদের সঙ্গে চার্টার্ড প্লেনে বাগডোগরা যাওয়ার অনুমতি দিলেন তার পর মুহূর্তেই ওর মনে হয়েছিল মেয়েটির ভ্যানিটি ব্যাগে এমন কিছু আছে যাতে সিকিউরিটি আপত্তি করবে। কিন্তু উনি অনুমতি দেওয়ার পরেই মেয়েটি মহিলাদের চিহ্নিত টয়লেটে ঢুকে যায়। একটু পরে যখন সে টয়লেট থেকে বের হয়ে আসে তখন উনি লক্ষ্য করে দেখেন ভ্যানিটি ব্যাগ ওই রকম বিসদৃশ্যভাবে বেঢপ হয়ে ছিল না। পরবর্তী সাক্ষী এয়ারপোর্টের জনৈক জমাদার। সে তার সাক্ষ্যে জানালো যে ঘটনার দিন রাত 8টার সময় সে লেডিজ টয়লেটের লিটার বিন থেকে একটা রিভলভার উদ্ধার করে। সে জানায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাউন্টারে যে দিদিমণি সে সময় বসে ছিলেন তিনি ওকে টয়লেটের লিটার বিনটা তল্লাশ করতে বলেছিলেন। সে আরও জানালো দিদিমণির নির্দেশে সে এয়ারপোর্টের জনৈক সিকিউরিটি অফিসারকে মারণাস্ত্রটি হস্তান্তরিত করে। পরবর্তী সাক্ষী এয়ারপোর্টের সেই সিকিউরিটি অফিসার সার্জেন্ট পরেশ পাল। গত 12ই ফেব্রুয়ারি রাতের ঘটনা আদালতকে বলুন। ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টার থেকে একটা টেলিফোন পেয়ে আমি ওই কাউন্টারে এসে শুনি লেডিস টয়লেটের লিটার বিন থেকে একটা রিভলভার পাওয়া গেছে। জমাদার তখনই যন্ত্রটা আমাকে হ্যান্ডওভার করে। চেম্বার খুলে দেখি 6টা বুলেটের একটা ব্যয়িত, বাকি 5টা বুলেট সস্থানেই রয়েছে, কিন্তু প্রতিটা বুলেটই জলে ভেজা। ব্যয়িত বুলেটের খালি কেসটা তখনও ইজেক্ট করা হয়নি। আমি রিভলভারের নম্বরটা নোট করে নিই এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টার স্টাফকেও নম্বরটা তার ডিউটি বুকে টুকে রাখতে বলি। রিভলভারটায় কি বারুদের গন্ধ পেয়েছিলেন? না, ময়লার টিনে থাকায় কিছুটা দুর্গন্ধই পাওয়া যাচ্ছিল। আর কিছু লক্ষ্য করেছিলেন কি? তখনই বোঝা যায়নি। পরে আমার বসের কাছে শুনেছি ল্যাবরেটরিতে টেস্ট করে বোঝা যায় রিভলভারটা রক্তের মধ্যে অনেকক্ষণ পড়েছিল। তার চারদিকেই রক্তের চিহ্ন ছিল, তবে সাদা চোখে তা দেখা যাচ্ছিল না, কিন্তু মাইক্রোস্কোপিক টেস্টে ধরা যাচ্ছিল। রক্তটা কোন জীবের তা কি পরীক্ষায় বোঝা গেছিল? অফকোর্স হিউম্যান ব্লাড, মানুষেরই রক্ত। হেয়ারসের অজুহাতে বাসু সাহেব কোনো আপত্তি দেখালেন না। আসলে তিনি সময় সংক্ষেপ করতে চান। যে বিজ্ঞানী পরীক্ষা করেছেন
তাকে পুলিশ অনায়াসে আদালতে হাজির করতে পারবে। কাজেই অবজেকশন দিয়ে কোনো লাভ নেই। রিভলভারটা কি আপনি সঙ্গে করে এনেছেন? না, ওপরওয়ালার নির্দেশে আমি সেটা হোমিসাইড ডিপার্টমেন্টের ব্যালিস্টিক এক্সপার্টকে হ্যান্ডওভার করে রসিদ নিয়েছিলাম। এবারেও বাসু সাহেব জেরা করলেন না। পরবর্তী সাক্ষী ব্যালিস্টিক এক্সপার্ট জিতেন বসাক। আপনার টেস্ট রেজাল্ট কি বলছে মিস্টার বসাক? কম্পারেটিভ মাইক্রোস্কোপের টেস্টে যা পেয়েছি তাতে আমি নিঃসন্দেহ যে হীরালাল ঘিসিংয়ের মৃত্যুর হেতু যে বুলেট, সেটা ওই মারণাস্ত্র থেকেই ছোড়া হয়েছে। আমার ফাইন্ডিংস ও ফটোগ্রাফ আমি আদালতে দাখিল করে দিচ্ছি। অল রাইট। রিভলভারের লাইসেন্সটা কার নামে তার খোঁজ কি পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। লাইসেন্স হোল্ডার ছিলেন আসামির যমজ ভাই লেট হরিমোহন বসু। আপনি এবার জেরা করে দেখতে পারেন মিস্টার ডিফেন্স কাউন্সিল। আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন মিস্টার বসাক যে হরিমোহন বসু কোন দোকান থেকে ওই রিভলভারটা কিনেছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো রুটিন ব্যাপার। কোনো হত্যা মামলায় রিভলভার পাওয়া গেলে তার পূর্ণ ইতিহাস সংগ্রহ করা হয়। আমরা জেনেছি অস্ত্রটা কলকাতার সিসি বিশ্বাসের দোকান থেকে প্রায় 3 বছর আগে কেনে শিলিগুড়ির জৈন কিউরিও এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি, তাঁদের কর্মচারী হরিমোহনের জন্য। তার মানে হরিমোহন ওটা নিজের টাকায় কিনেনি, তাই তো? আজ্ঞে না। তার মানে কি এই দাঁড়ালো যে রিভলভারের লাইসেন্সটা কর্মচারী হরিমোহন বসুর নামে হলেও সেটার মালিকানা শিলিগুড়ির জৈন কিউরিও এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানির? তা তো আমি ঠিক জানি না। সে কি মশাই, মামলা খতম হলে রিভলভারটা কাকে ফেরত দেবেন? হরিমোহন বসুর ওয়ারিশকে নাকি ওই কোম্পানিকে? সেটা আমার জানার কথা নয়, আমার ওপরওয়ালা স্থির করবেন। দ্যাটস অল ইওর অনার। ওকে, নেক্সট উইটনেস প্লিজ। এই পর্যায়ে আমাদের সাক্ষীর তালিকায় আর কেউ বাকি নেই, ইওর লর্ডশিপ। অল রাইট। নন রিসেসের সময় হয়ে গেছে। ওবেলা আমার কিছু রুটিন কেস আছে। কাল পরশু তো উইকেন্ড, আদালত বন্ধ। সোমবার বেলা 10টায় যদি পরবর্তী হিয়ারিংয়ের দিন ধার্য করা হয় তাহলে আপনাদের আপত্তি নেই নিশ্চয়ই? দুপক্ষই রাজি হলেন। আদালত সেদিনের মতো বন্ধ হয়ে গেল। চৈতালি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন পায়নি, তাকে জেনানা ফাটকেই যেতে হলো। যাবার আগে বাসু সাহেবকে জিজ্ঞাসা করলো, কি বুঝছেন? হতাশ হবার কিছু নেই। অপরাধটা তুমি যখন করনি তখন ভয় নেই, তুমি বেকসুর খালাস পাবে। সন্ধ্যায় আদালত থেকে ফিরে এসে সবাই বসেছেন সান্ধ্য আড্ডায়। রানু দেবী আদালতে যেতে পারেন না। সচরাচর বাসু সাহেব আদালতে কি ঘটল তার একটা সংক্ষিপ্ত বিবরণ দাখিল করেন, কিন্তু আজ কি জানি কেন তিনি বেশ নিরুৎসাহ। কৌশিকী আদালতের ঘটনা বিস্তারিত জানালো এবং সখ্যেদে নিজের ক্ষোভটাও প্রকাশ করল। জানি না মামিমা, কেন এমনটা হলো। মামু আজ কাউকেই তেমনভাবে জেরা করলেন না। কিছু মনে করবেন না মামু, আমার মনে হচ্ছিল কোনো তৃতীয় শ্রেণীর আইনজীবীকে নিয়োগ করেছে ওই হতভাগিনী ফাঁসির আসামি। আই এগ্রি। আমি বিশ্বাস করেছি যে চৈতালি খুনটা করেনি, কিন্তু এই ডিলে একটাও অনার্স কার্ড নেই আমার হাতে, ট্রাম্প কার্ডও নেই। সারিবদ্ধ সব দুরিতিরি ছক্কা, কি করে খেলবো? আমার কিন্তু মনে হয় চৈতালি খুনটা করেছে। সে যে ওই ঘরে ঢুকেছিল তার তো অকাট্য প্রমাণ আছে। রিভলভারটা তার ভাইয়ের, আর 50,000 টাকা তছরূপ করে সে যে ছদ্মনামে হোটেলে এসে উঠেছিল এটাও প্রতিষ্ঠিত। কিন্তু ওদের তহবিলে ঘাটতি শুধু 50,000 নয়, পুরো 1 লাখ। সেটা চৈতালি সরিয়েছে। আপনার ধমক খেয়ে 50,000-এর ড্রাফট বানাতে বাধ্য হয়েছিল, বাকি 50,000 ওই গায়েব করেছে। ও যেমন ডাইনে বায়ে মিথ্যে কথা বলে, তাতে তো ওর একটা কথাও বিশ্বাস হয় না আমার। কিন্তু ওর সলিসিটর হিসেবে আমাকে যে ধরে নিতে হবে সুজাতা, যে ও অন্তত শেষ পর্যায়ে আমাকে মিথ্যে কথা বলেনি। দিস ইজ অন প্লিটোস এথিক্স। হ্যাঁ, ভালো কথা। একটা বিষয় আপনাকে জানানো হয়নি। রবিকে মনে আছে? ইন্সপেক্টর রবি বোস? নিশ্চয়ই। ঘড়ির কাঁটায় যে লটারির টাকা পেয়েছিল তো, সে আমার প্রতি চিরকৃতজ্ঞ। কেন, ও রবি কি কিছু ক্লু দিতে পেরেছে নাকি? হ্যাঁ, একটা মাইনার ক্লু। সিজার লিস্টে একটা ডাক ব্যাগের রেনকোট আছে, যেটা আদালতে দাখিল করা হয়নি। কি? ডাক ব্যাগ কোম্পানির রেইনকোট? জাস্ট আ মিনিট।
সেটা কি ঘর সার্চ করার সময় ওই ডিভানটার ওপর কোনোভাবে পড়েছিল? হ্যাঁ। আপনি কি করে জানলেন? বাহ, ফটোগ্রাফে দেখলাম যে প্রসিকিউশন এক্সিবিট নাম্বার 31। ফটোটা দরজার কাছ থেকে তোলা। মনে হলো ডিভানের ওপর একটা রেইনকোট জাতীয় কিছু পড়ে আছে। অবশ্য ডাক ব্যাগ কিনা বোঝা যাচ্ছিল না, তখন মনে হয়নি। এখন মনে হচ্ছে ওটা ইনকম্প্যাটেবল। স্থানকালে একটা অসঙ্গতি আছে। মাসটা ফেব্রুয়ারি, 3-4 মাস কলকাতায় কোনো বৃষ্টি হয়নি। এমন সময় হীরালাল তার বর্ষাতিটা কেন বার করে ডিভানের ওপর রাখবে বলতো? না মামু, সমস্যাটা আরো গভীর। ওই রেনকোট হীরালালের নয়, হতে পারে না। তুমি কেমন করে জানলে? হীরালাল ঘিসিংয়ের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, মানে 157 সেন্টিমিটার। রেনকোটটা ঝুল তার চেয়ে বেশি, মানে হীরালাল ওটা গায়ে দিলে 1 বিঘত পরিমাণ মাটিতে লুটোতো। এটা অন্য কারোর। তড়াক করে উঠে পড়েন বাসু সাহেব। প্রতিবর্তী প্রেরণায় হাতটা চলে যায় পকেটে। বার হয়ে আসে পাইপ আর পাউচ। ধীরে ধীরে কক্ষান্তরে চলে যান তিনি। কেউ অবাক হয় না, এটা ওর স্বভাবসিদ্ধ ব্যবহার। এখন মিনিট 10 উনি পদচারণা করবেন নির্জন ঘরে। কার্যকারণ ঘটনা পরম্পরার বিষয়ে যুক্তিনির্ভর সিদ্ধান্তে আসবেন। বাসু লাইব্রেরি ঘরে চলে গেলেন। মনে হচ্ছে আজ রাত হবে। তাহা কিন্তু হলো না। মিনিট 10 পরেই ফিরে এলেন বাসু। তার হাতে ধুমায়িত পাইপ। বললেন, শিলিগুড়িতে একটা এসটিডি করো তো রানু। জৈন কিউরিও এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের বড় তরফ বিজয়রাজ জৈনের রেসিডেন্সে। ধরো, হিয়ার্স দ্য নাম্বার। রানু তাঁর অভ্যস্ত আঙুলে ধীরে ধীরে শিলিগুড়িতে এসটিডি করতে থাকেন। বাসু সাহেব সুজাতার দিকে ফিরে বলেন, লেটস হোপ দ্য ওল্ড ম্যান ইজ এট হোম নাও। সে আশা সাফল্যমণ্ডিতই হল। অচিরেই ও প্রান্তে ভারী গলায় শোনা গেল, Yes, Vijay Raj speaking. Good evening, Mr. Jain. This is P.K. Basu from Calcutta. গুড ইভিনিং। বলুন ব্যারিস্টার সাহেব, কিভাবে আপনার সেবা করতে পারি? আমার নয়। আপনি সেবা করবেন জৈন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানিকে। আপনাদের কোম্পানির ক্যাশিয়ার আজ ফাঁসির আসামি। তাকে বাঁচানোর কর্তব্য তো আপনাদেরই, তাই না? দ্যাট ডিপেন্ডস। লুক হিয়ার ব্যারিস্টার সাহেব, চৈতালিকে আমি খুবই স্নেহ করতাম, কিন্তু সে যদি সত্যিই খুন করে থাকে তাহলে তাকে বাঁচাবার চেষ্টা আমি আদৌ করব না। হীরালালও আমার প্রিয় পাত্র ছিল। কারেক্ট, কিন্তু খুনটা চৈতালি করেছে কি করেনি সেটা তো স্থির করবেন বিচারক। আপনি বা আমি তো নই জৈন সাহেব। কাজেই যতক্ষণ বিচারক তাকে অপরাধী রূপে চিহ্নিত না করছেন ততক্ষণ সে বেনিফিট অফ ডাউটের খাতিরে আমার কাছে ক্লায়েন্ট, আপনার কাছে এমপ্লয়ি। হতে পারে, আমি কিন্তু কিছুতেই ভুলতে পারছি না যে ওই মেয়েটি ক্যাশ থেকে 50,000 টাকা সরিয়ে কলকাতার একটা হোটেলে ছদ্মনামে উঠেছিল এমন একটা মর্মান্তিক সময়ে যখন তার যমজ ভাই শিলিগুড়িতে মৃত্যুশয্যায়। দ্যাটস কারেক্ট, কিন্তু কেন, কি মর্মান্তিক হেতুতে? আমি জানি না। একটা 20-22 বছরের অবিবাহিতা মেয়ে কোন মর্মান্তিক হেতুতে ক্যাশ থেকে 50,000? জাস্ট আ মিনিট, ফিগারটা কি 50,000 টাকাই? 1 লাখ নয়? না, 50,000। বাকি 50,000-এর হিসেব পাওয়া গেছে। স্ট্রেঞ্জ। প্রথমে শুনলাম 2 লাখ, পরে আপনি বললেন ক্যাশ থেকে আপনি 1 লাখ টাকা নিয়ে গিয়েছিলেন। তাহলে বাকি 50 মাধব নিয়েছিল, ওর মনে পড়ে গেছে। কিউরিয়াসার অ্যান্ড কিউরিয়াসার। তার মানে ক্যাশে এখন আর কোনো ঘাটতি নেই, তাই তো? যেহেতু চৈতালি তার 50,000-এর ড্রাফটটা নিশ্চয়ই এতদিনে জমা দিয়েছে। সেটা বড় কথা নয় বাসু সাহেব। আপনার মক্কেল যে কেন ক্যাশ থেকে 50,000 টাকা নগদ সরিয়েছিল তার কোনো যুক্তিসঙ্গত কারণ সে দেখাতে পারেনি। ফলে এটাকে এমবেজলমেন্ট বলা যাবে না, বাট ইট সার্টেনলি অ্যামাউন্টস টু অ্যান অ্যাটেম্পট টু ইট। আপনি কি চান প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক জৈন সাহেব? কেন চাইব না?
যদি প্রকৃত সত্য উদ্ঘাটিত হলে বুঝতে পারি আমার ধারণাটা ভুল, চৈতালি যা করেছে তার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, তাহলে নিশ্চয়ই আমি খুশি হব। কিন্তু আপনি আমাকে হঠাৎ ফোনটা করলেন কেন বলুন তো? আমি আপনার সাহায্য প্রার্থী। বলুন, আমার ক্ষমতার মধ্যে হলে নিশ্চয়ই করব। আগামী সোমবার মামলার নেক্সট হিয়ারিং ডেট। সেদিন সকাল 10টায় আমি আপনাদের কর্মী সুমিত্রা গার্গকে সাক্ষীর মঞ্চে তুলতে চাই। সুমিত্রা? সুমিত্রা কি জানে? সে কি সাহায্য করবে আপনাকে? সেটা আমার বিবেচনাতেই ছেড়ে দিন না জান সাহেব। অল রাইট, তাকে ছুটি দিতে আমার আপত্তি নেই। তার যাতায়াতের ভাড়া আর রাহা খরচের দায়িত্ব যদি আপনি নেন তবে সে যাবে। অবশ্যই তার নিজের যদি কোনো আপত্তি না থাকে। সে তো আদালতের কোনো সমন পায়নি। সেটুকু উপকার আপনাকে করতে হবে, তাকে রাজি করানোর কাজটা। শুধু তাই নয়, ওই সঙ্গে আপনারা দুজনও আদালতে উপস্থিত থাকবেন, এটাই আমার প্রার্থনা। আমরা দুজন মানে? আপনি এবং আপনার জুনিয়র পার্টনার মাধবরাজ। দ্যাটস ইম্পসিবল। সোমবার আমার অনেক কাজ। তাছাড়া আই নো স্যার, আপনারা দুজনেই অত্যন্ত কর্মব্যস্ত মানুষ, কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের স্বার্থে আমি সাজেস্ট করব আপনারা দুজন আপনাদের সমস্ত জরুরি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে সোমবার ভোরের ফ্লাইটে কলকাতা চলে আসুন। এয়ারপোর্টে আমার লোক থাকবে, আপনাদের হোটেলে পৌঁছে দেবে, তারপর আদালতে নিয়ে আসবে। প্রতিষ্ঠানের স্বার্থে মানে? দেখুন মিস্টার জৈন, মক্কেলকে বাঁচাতে আমাকে সব রকম চেষ্টাই করতে হবে। আপনাদের তিনজনকে সাক্ষী হিসেবে পেলে আমার কাজটা সহজ হবে, না পেলে আমাকে অন্যদিক থেকে অনুসন্ধান করতে হবে। আমাকে দেখতে হবে হীরালাল খুন হওয়ার 2-4 দিন আগে হঠাৎ কেন 2 লাখ টাকা আপনাদের ক্যাশে ঘাটতি হয়েছিল এবং কিভাবে সেই টাকা আবার ভল্টে ফিরে আসে, এবং একই সাথে কী কারণে আপনাদের ক্যাশে সচরাচর ওই জাতীয় বিশাল অঙ্কের টাকা জমা থাকে, আর আপনাদের কেনাবেচার কত শতাংশ চেকে হয়, কতটা ক্যাশে হয়, কেন কেনাবেচার সিংহভাগ নগদে হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা তো কোনো অভিযোগ করিনি যে আমাদের ক্যাশে কখনো কোনো ঘাটতি হয়েছে বা এখনো আছে। করেছেন মৌখিকভাবে আমার কাছে করেছেন। প্রথমে আপনার পার্টনার বলেছেন 2 লাখ টাকা, পরে শুনলাম 1 লাখ, এখন আবার শুনছি কোনো ঘাটতিই নেই। কিন্তু আপনার পার্টনারের মৌখিক অনুরোধে ওই তহবিল তছরূপের ব্যাপারে ডিআইজি নর্দার্ন রেঞ্জ লালবাজারে ফোন করেছিলেন, এটা ফ্যাক্ট। 2জন সাদা পোশাকের পুলিশ সেই অনুসারে রিপন স্ট্রিটের হোটেল পান্নায় আমার মক্কেলকে জেরা করতে যায়, এটাও ফ্যাক্ট, তাই নয় কি? আপনি ঠিক কি চান বলুন তো? সিম্পল মিস্টার জৈন, জাস্ট গিভ অ্যান্ড টেক, কিছু নেওয়া এবং কিছু দেওয়া। আপনারা তিনজনে সোমবার সকালে আদালতে উপস্থিত হন, সেক্ষেত্রে আমি চেষ্টা করতে পারি আপনাদের বিজনেসের ওইসব খুঁটিনাটি আদালতে যাতে আলোচিত না হয়। বুঝতেই পারছেন, এইসব আলোচনা উঠলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে আপনার কম্পিটিটর ফার্ম সবাই অত্যন্ত উৎসাহী হয়ে পড়বে। অল রাইট, ইউ উইন। সোমবার সকালে আমরা যাচ্ছি। তিনজনেই তো? আমার কথার নড়চড় হয় না মিস্টার বাসু। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। সোমবার সকালে কৌশিক আর সুজাতা বাসু সাহেবের গাড়িটা নিয়ে দমদম এয়ারপোর্টে এসে হাজিরা দিল। নিউ আলিপুরের বাড়িতে ওরা দুজন ফিরে এলো বেলা 9টা নাগাদ। কথা ছিল জৈন খুড়ো ভাইপোকে হোটেলে নামিয়ে দিয়ে সুমিত্রাকে নিয়ে ওরা বাড়িতে ফিরে আসবে, তাই এলো। ওরা তিনজনেই এসেছেন। বিজয়রাজ জানিয়েছেন নির্দিষ্ট সময়ে তিনি ভাইপোকে নিয়ে দায়রা জজের আদালতে উপস্থিত থাকবেন। সুমিত্রা গাড়ি থেকে নেমে এসে বাসু সাহেব এবং রানু দেবীকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমাদের তাহলে কখন যেতে হবে আদালতে? আধ ঘন্টার মধ্যেই। তুমি ব্রেকফাস্ট খেয়ে নিলেই। সে পর্ব তো প্লেনেই সেরেছি, আর এখন কিছু খাবো না। কিন্তু আপনি তো আমাকে তালিম দেবার সময় পাবেন না। তালিম আবার কি? তোমাকে আমি সাক্ষীর মঞ্চে তুলব,
তারপর একের পর এক প্রশ্ন করে যাব, তুমি তোমার জ্ঞানমতো জবাব দিয়ে যাবে তার। ট্রুথ, হোল ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। তারপর হয়তো পুলিশের তরফ থেকেও তোমাকে ক্রস এক্সামিন করবে, সেখানেও সত্য কথাই বলবে তুমি। কোনো কিছু গোপন করার চেষ্টা করো না, এবং করার প্রয়োজনও নেই। আপনাকে দু একটা কথা গোপনে বলতে চাই। বেশ, তো চলো আমরা লাইব্রেরি ঘরে গিয়ে বসি তাহলে। দুজনে এসে বসলো লাইব্রেরি ঘরে। এবার বলো, আপনি কি আমার দিদির সম্বন্ধে কোনো প্রশ্ন করবেন? আই মিন, হরিমোহন আর রঞ্জনাদি যার চেম্বারে এসেছিল, সেই দিদি যে ওদের স্বামী স্ত্রী ভেবেছিল, আর তারপর। দেখো সুমিত্রা, এখনই কিছু বলতে পারছি না। বাস্তবে ঠিক কি ঘটেছে তার সঠিক ধারণা এখনো তৈরি করে উঠতে পারিনি আমি। কেবল একটা ক্ষীণ সন্দেহ মনে জেগেছে। আমার মনে হয় আদালতে বিভিন্ন লোকের সাক্ষী চলতে থাকাকালীন আমার বদলে যদি আপনি রঞ্জনাদিকে সাক্ষী হিসেবে পেতেন তাহলে খুব সুবিধে হতো, তাই না? আমি যতটা জানি রঞ্জনাদি আমার চেয়ে অনেক অনেক বেশি খবর রাখে। নেপাল থেকে অনেক দামি জিনিস সে হীরালালজির মাধ্যমে স্মাগল করেছে। ওরা দুজনেই বিজয়রাজ্যির খুব প্রিয় পাত্র। আর মাধবরাজ্যি, তাঁর সঙ্গে রঞ্জনার সম্পর্কটা কেমন? ভালো নয়। তার একমাত্র কারণ রঞ্জনা ছিল বড় কর্তার পেয়ারের। তাছাড়া মাধবরাজ্যির তার স্ত্রীকে দারুণ ভয় পান। কোনো মহিলা কর্মী বা এজেন্টের সঙ্গে একটু মেলামেশা করলেই সন্দেহবাতিক মিসেস ওকে হেনস্থা করা শুরু করেন। বুঝলাম, কিন্তু তুমি আমাকে এ ঘরে ডেকে নিয়ে এলে কেন? গোপন কথাটা কি? রঞ্জনা থাপা এখন কোথায় আছে আপনি জানেন? নিশ্চয়ই না, জানলে তো তাকে সমন ধরাতাম। তার প্রয়োজন হবে না। রঞ্জনাদি এখন কলকাতায়। তুমি কেমন করে জানলে? শুধু তাই নয়, আজ আদালতেও প্রেজেন্ট থাকবে। আমার সঙ্গে আজকে সকালে দেখা হয়েছে দমদম এয়ারপোর্টে। আজই কাঠমান্ডু কলকাতা ফ্লাইটে কলকাতায় এসছে। লেডিস টয়লেটে ঘটনাচক্রে দেখা হয়ে গেল। তা রঞ্জনা কলকাতা এসেছে কেন? হীরালালজি যে খুন হয়ে গেছে খবরটা ও পোখরাতে বসে সে সময় জানতে পারেনি, মাত্র গত পরশু জানতে পেরেছে। ও হীরালালজির রাখি বাহিন। ভাইয়ের শ্রাদ্ধ শান্তি করে যাবে আমায় বলেছে। ওর দৃঢ় বিশ্বাস চৈতালি ওর দাদাকে খুন করেনি। কে করেছে ও জানে না, আন্দাজ করতে পারে মাত্র। আমাকে আরও বলেছে আজ সকালে ও আদালতে উপস্থিত থাকবে প্রথম থেকেই। আপনি যদি প্রয়োজন মনে করেন এবং নাকিবকে দিয়ে ওর নাম যদি ঘোষণা করেন তাহলে ও সাক্ষী দিতেও উঠবে। ওর ভাইকে যে খুন করেছে তাকে যদি আপনি খুঁজে বার করতে পারেন তাহলে ও আপনাকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত। বাবা বাবা বাবা, এ তো দারুণ খবর। তো সে তোমার সঙ্গে এখানে চলে এলো না কেন? কারণ ও চায় না বিজয়রাজ বা মাধবরাজ জানতে পেরে যান যে ও সাক্ষী দিতে ইচ্ছুক। হ্যাঁ সে, কিন্তু সেটাই বা কেন? সেটা আমি জানি না, কিছু বলেনি আমায়। এই সময় লাইব্রেরির বদ্ধ দ্বারে কে যেন টোকা দিল। বাসু দরজা খুলে মুখ বাড়াতেই কৌশিক বলল, আর তো দেরি করা চলে না মামু, ট্রাফিক জ্যাম হলে আদালতে পৌঁছতে দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো চলো চলো। কৌশিক, সুজাতা আর সুমিত্রাকে নিয়ে বাসু সাহেব যখন দায়রা জজের আদালতে এসে পৌঁছলেন তখনও আদালত বসতে মিনিট 10 বাকি আছে। প্রবেশদ্বারের বাইরেই ওর সঙ্গে দেখা হয়ে গেল ইন্সপেক্টর রবি বসুর। দুহাত তুলে নমস্কার করল সে। থ্যাংক ইউ ভেরি মাচ রবি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এমন কি, আপনি আমার যে উপকার করেছেন তার কাছে তো এটা কিছুই না। আরও যদি কোনো প্রয়োজন হয়। হ্যাঁ, আজই কিছু নাটকীয় ঘটনা আদালতে ঘটতে পারে। তুমি চারিদিকে একটু নজর রেখো তো। মানে বুঝেছি স্যার, কেউ পালাবার উপক্রম করলেই আদালত চৌহদ্দির বাইরে। এক্স্যাক্টলি। জাস্টিস গাঙ্গুলি এসে গেলেন মনে হচ্ছে। ঠিক তাই। একটা ঝকঝকে অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো আদালতের দোরগোড়ায়। কোর্টের এক উর্দিধারী পেয়াদা মস্ত সেলাম করে গাড়ির পেছনের পাল্লাটা খুলে ধরল। জজ সাহেব নামলেন, ডাঁয়ে বাঁয়ে তাকালেনও না, নিজের চেম্বারের দিকে এগিয়ে গেলেন, পেছন পেছন আরতালি, থার্মো টিফিন ক্যারিয়ারের ঝোলা আর জলের বোতল নিয়ে। বাসু সাহেবের সঙ্গে দোরগোড়াতেই দেখা হয়ে গেল বিজয়রাজের।
দুজনেই করমর্দন করলেন। বিজয়রাজ বললেন, আমি আমার কথা রেখেছি স্যার, আশা করি। উল্লেখ নিষ্প্রয়োজন স্যার, দর্শকের আসনে গিয়ে বসুন, আমিও আমার কথা রাখব। বলেছিলাম না, গিভ অ্যান্ড টেক। দর্শকদের সামনের সারিতেই মাধবরাজ বসেছিল, লক্ষ্য করছিল সবই, কিন্তু না দেখার একটা ভান করে বসেই রইল। ইতিমধ্যে কৌশিক, সুজাতা আর সুমিত্রা বসেছে দর্শক আসনে। বাসু দর্শকদের ওপর একবার চোখ বুলিয়ে দেখলেন। তিনি রঞ্জনা থাপাকে চেনেন না, কাজেই শনাক্ত করতে পারলেন না। ও পাশে শুধু এপিপি নন, আজ পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন মাইতি স্বয়ং এসে বসেছেন। তার মতে মামলাটা ক্রমশ বাসু সাহেবের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাই তার উৎসাহ ক্রমবর্ধমান। বাসু সাহেবের সঙ্গে সুমিত্রার একবার চোখাচোখি হলো। তিনি ডাকলেন ওকে। সুমিত্রা এগিয়ে এলো। বাসু কানে কানে জিজ্ঞেস করলেন, মাথা না ঘুরিয়ে আমার প্রশ্নের জবাব দাও। দর্শক দলে কি রঞ্জনা থাপা এসে বসেছে? হ্যাঁ, প্রায় পেছনের সারিতে, একটা সাদা সিল্কের। তার কথা শেষ হওয়ার আগেই জজ সাহেব তার খাস কামরা থেকে বেরিয়ে আদালতে প্রবেশ করলেন। সবাই উঠে দাঁড়ালো। জাস্টিস গাঙ্গুলি আসন গ্রহণ করে প্রথামাফিক জেনে নিলেন নির্ধারিত প্রথম মামলার বাদী প্রতিবাদী উপস্থিত কিনা, আসামি আদালতে হাজির আছে কিনা। তিনি লক্ষ্য করলেন আজ পিপি স্বয়ং এসেছেন। স্টেট ভার্সেস শ্রীমতী চৈতালি বসুর মামলা। আগের দিন প্রসিকিউশন তাদের তালিকা শেষ করেছিলেন। এখন প্রতিবাদী তার সাক্ষীদের একে একে ডাকতে পারেন। শিওর মাই লর্ডশিপ, কিন্তু তার আগে আমি প্রসিকিউশনের একজন সাক্ষীকেও ক্রস করতে চাই। তড়াক করে লাফিয়ে ওঠেন পিপি মাইতি সাহেব। দিস ইজ প্রিপস্ট্রাস, ইওর লর্ডশিপ। বাদীপক্ষ তাদের সাক্ষীদের একে একে তুলেছেন এবং প্রতিটি ক্ষেত্রেই মাননীয় সহযোগীকে আদালত সুযোগও দিয়েছে জেরা করবার জন্য। উনি তা করেননি। এখন তা করতে চাইলে সেটা বেনজির হয়ে যাবে। হি হ্যাজ মিসড দ্য বাস। ইওর লর্ডশিপ, ইতিমধ্যে প্রতিবাদী পক্ষ কয়েকটা তথ্য জানতে পেরেছে, যে কথা আগের দিন জানা ছিল না। প্রথমে ক্রস না করে পরে বিশেষ কারণে ক্রস এক্সামিন করা আদৌ বেনজির নয়। আমি হাফা ডজন নজিরের তালিকা নিয়ে এসেছি এই আশঙ্কা করে যে মাননীয় সহযোগী আপত্তি করতে পারেন। তার ভিতর একটা তো মাস 6 আগে এই আদালত থেকেই মঞ্জুর করা হয়েছিল। বিচারকের আসনে বসেছিলেন ইয়োর অনার হিমসেলফ, এবং আমি প্রতিবাদী ছিলাম। স্টেট ভার্সেস নবীন খাসনবিশের মামলা, এপি নাওলখা মার্ডার কেস। অল রাইট, আদালত অনুমতি দিচ্ছেন। আপনি বাদী পক্ষের কোন সাক্ষীকে জেরা করতে চান? হোমিসাইডের ইন্সপেক্টর মিস্টার কামাল হোসেন, মাই লর্ডশিপ, যিনি লোকাল থানার অনুরোধে সরেজমিনে তদন্তের দায়িত্ব নিয়েছিলেন। আদালতের নির্দেশে কামাল হোসেন পুনরায় সাক্ষীর মঞ্চে উঠে দাঁড়ায়। বিচারক তাকে স্মরণ করিয়ে দিলেন যে ইতিপূর্বেই সে হলফ নিয়েছে, তাই দ্বিতীয়বার তাকে আর হলফনামা পড়ানো হবে না। বাস্তবে সে জেরায় যা বলবে তা হলফ নিয়ে জবানবন্দি বলেই ধরে নেওয়া হবে। কামাল মাথা নেড়ে বলল, আই নো ইওর অনার। দিস ইজ রিডিকিউলাস। বেগ ইওর পার্ডন পিপি। কি বললেন আপনি? কিছু না। অনুগ্রহ করে মনে রাখবেন, এটা আদালত, অভিনয় মঞ্চ নয়। দ্বিতীয়বার কোনো স্বগতোক্তি আদালতের কানে এলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ইয়েস, ইউ মে প্রসিড, মিস্টার ডিফেন্স কাউন্সিল। মিস্টার হুসেন, হীরালাল ঘিসিংয়ের ঘর থেকে আপনি যেসব জিনিস থানায় নিয়ে যান তার ভেতর একটা ডাক ব্যাগের রেইনকোট ছিল কি? অবজেকশন, লিডিং কোয়েশ্চেন। ওভাররুলড। নাও মিস্টার পিপি, আই সাজেস্ট আপনি একটু মুখে চোখে জল দিয়ে আসুন। ডোন্ট লুজ ইউর টেম্পার। সাক্ষী বাদী পক্ষের, প্রতিবাদী তো জেরায় লিডিং কোয়েশ্চেন করতেই পারেন আন্ডার সেকশন 143। আই এম সরি। আপনি সওয়ালের জবাব দিন। আমার মনে পড়ছে না হুজুর। বাসু সাহেব একখণ্ড কাগজ বাড়িয়ে ধরে বললেন, এইটাই আপনার সিজার লিস্ট, যার এক কপি আপনি কেয়ারটেকারকে দিয়ে এসেছিলেন। ওর 13 নম্বর আইটেমটা একটু দেখুন তো। কিছু মনে পড়ছে? ও হ্যাঁ, মনে পড়েছে, একটা রেইনকোট ছিল। রাইট।
আপনি সেটা থানায় নিয়েই বা গেলেন কেন? আর যদি নিয়ে গেলেন তো আদালতে দাখিল করলেন না কেন? ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখার জন্য আমি এটা সিজ করেছিলাম। ওতে কোনো রক্তের দাগ লেগেছে কি না সেটা আমার দেখার ছিল। পরে দেখা গেল যে বর্ষাতিটাতে কোনো রক্তের দাগ লাগেনি, ফলে ওটা মামলায় উপস্থাপিত করা হয়নি। আপনি ওই রেনকোটের উপস্থিতিতে অস্বাভাবিক কিছু দেখেছেন কি? অস্বাভাবিক? না, অস্বাভাবিক কিছু দেখব কেন? ওটা তো আর লেডিজ ওয়াটারপ্রুফ নয়। একজন সিউডো ব্যাচেলারের এক কামরা ঘরে বর্ষাতি বস্তুটাকে অস্বাভাবিক বলে মনে হবে কেন? আপনার মনে হয়নি যে ওটা হীরালালজির বর্ষাতি নয়? আগে না, তা মনে হবে কেন? ডিফেন্স কাউন্সিল, হত্যা মামলার সঙ্গে ওই বর্ষাতিটা কিভাবে সম্পর্কযুক্ত তা যদি একটু বুঝিয়ে বলেন। মৃত হীরালাল ঘিসিংয়ের দেহের দৈর্ঘ্য ছিল 5 ফুট 2 ইঞ্চি, মাই লর্ডশিপ। আমার অনুমান ওই বর্ষাতিটা যার মাপে কেনা সে অন্তত 5 ফুট 10 ইঞ্চি লম্বা। সেটা আকারে এতটাই বড় যে হীরালালজি সেটা পড়লে 1 বিঘত পর্যন্ত অন্তত মাটিতে লুটোতো। এবার এটা কিভাবে হোমিসাইড ইন্সপেক্টর লক্ষ্য করলেন না সেটাই আমার বোধগম্য হচ্ছে না। আদালতের কাছে আর্জি পেশ করছি ওই বর্ষাতিটা এখানে উপস্থিত করা হোক, প্রতিবাদের এক্সিবিট হিসেবে অন্তত। বিচারক সেইভাবে নির্দেশ দিলেন, কিন্তু প্রশ্ন করলেন, ধরা যাক বর্ষাতিটা মৃত ব্যক্তির নয়, তাতেই বা কি প্রমাণ হলো? বর্ষাতিটা আসুক, মাই লর্ডশিপ, তারপর সে বিষয়ে আলোচনা করা যাবে। আপাতত আদালত যদি অনুমতি দেন তাহলে আমি বর্তমান সাক্ষীকে পরবর্তী প্রশ্নটা পেশ করতে পারি। শিওর। আপনি হীরালাল ঘিসিংয়ের হত্যা মামলার তদন্তকারী অফিসার। দমদম এয়ারপোর্টে ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টারের সেই মহিলার এবং টি বোর্ডের অফিসারের জবানবন্দি আপনি নিশ্চয়ই নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা, তাঁরা কি দুজনেই বলেছিলেন যে আসামির হ্যান্ডব্যাগে এমন কিছু ছিল যাতে সেটা বেঢপ হয়ে গিয়েছিল? বলেছিলেন, দুজনেই বলেছিলেন। এমন কিছু নয়, স্পষ্টাক্ষরে বলেছিলেন ওদের ধারণা সেটা একটা রিভলভার। ও, তদন্তকারী অফিসার হিসেবে আপনার থিওরি তাহলে এই যে আসামি ভ্যানিটি ব্যাগে তার ভাইয়ের রিভলভার ভরে নিয়ে হীরালালের ঘরে ঢুকেছিল, তাই তো? তা তো বটেই, তবে সেখানেই শেষ নয়। ওই ভ্যানিটি ব্যাগ থেকেই রিভলভার বার করে সে ঘিসিংকে হত্যা করে। এই আপনার থিওরি? না, থিওরি নয়, এটাই বাস্তব ঘটনা। মিস্টার হুসেন, আপনি কি পরীক্ষা করে দেখেছেন ওই ব্যাগে ওই রিভলভারটা আদৌ ঢোকানো সম্ভবপর কিনা? আগে হ্যাঁ, দেখেছি। ভেরি গুড। এবং এও লক্ষ্য করে দেখেছি যে তখন ব্যাগটা সত্যিই বেঢপ দেখায়। বাসু নীরবে এগিয়ে গেলেন। আদালতে ভারপ্রাপ্ত অফিসারের অনুমতি নিয়ে তিনি বাদীপক্ষের জমা দেওয়া 2টো জিনিস উঠিয়ে নিয়ে এলেন, রিভলভারটা এবং চৈতালির ভ্যানিটি ব্যাগটা। রিভলভারের চেম্বার খুলে দেখে নিলেন যে তাতে কোনো টোটা ভরা নেই। এবার তিনি সাক্ষীর কাছে ফিরে এসে বললেন, আপনি অনুগ্রহ করে এই রিভলভারটা ওই ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে আদালতকে একটু দেখাবেন যে কতটা বেঢপ দেখায় সেটা। ঠিক আছে, দিন দেখাচ্ছি। রিভলভারটা ভ্যানিটি ব্যাগে ঢোকাতে রীতিমতো কসরত করতে হলো, কিন্তু সম্পূর্ণ ঢোকানো গেল। জিপ চেন টেনে ব্যাগটা বন্ধও করা গেল। কামাল হোসেন সেটা বাড়িয়ে ধরে বলল, এই দেখুন, এই যে। অলরাইট, প্রমাণ এটাই হলো যে অস্ত্রটা ওই ব্যাগে ঢোকানো যায়। এবার আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওটা ব্যাগ থেকে টেনে বের করুন তো দেখি আপনার কতটা সময় লাগে। হাত ঘড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে বাসু বললেন, নো স্টার্ট। হোমিসাইড ইন্সপেক্টর জিপটা খোলার চেষ্টা করে, কিন্তু ব্যাগটা এমনই বেঢপ হয়ে গেছে যে একটানে তা কিছুতেই খোলা গেল না। 10 সেকেন্ড। বাসু গুনে চলেছেন, 11, 12। এই তো আপনি বের করে ফেলেছেন, কিন্তু রিভলভারের বাঁটটা যে উল্টো দিকে ধরা মিস্টার হোসেন, ওটা ঘুরিয়ে ফায়ার করতে আরও 3-4 সেকেন্ড লাগবে আপনার, তাই না? আচ্ছা, আপনি ঠিক কি প্রমাণ করতে চান বলুন তো ডিফেন্স কাউন্সিল? মাই লর্ডশিপ, বাদীপক্ষের বক্তব্য আসামি ডোরবেল বাজানোতে হীরালাল এসে দরজাটা খুলে দেয়। সেক্ষেত্রে যদি আসামি তার ভ্যানিটি ব্যাগ খুলে রিভলভারটা বার করতে 10-15 সেকেন্ড সময় নেয়, তাহলে হীরালাল ততক্ষণ কি করছিল
স্বাভাবিকভাবেই সে কি আততায়ীর ওপর ঝাঁপিয়ে পড়বে না বা বাধা দেবে না? হীরালালের মতো অমন একটা জোয়ান মানুষ লেমডাকের মতো অপেক্ষা করবে কখন অস্ত্রটা বের করে ফায়ার করা হবে? ও আই সি। বাট আই ডোন্ট। বাস্তবে হয়তো আসামি ডোরবেল বাজানোর আগেই ওই নির্জন করিডোরে তার ভ্যানিটি ব্যাগ খুলে রিভলভার বার করে বাগিয়ে ধরেছিল। তারপরে সে ডোরবেল বাজায়। দৌড় খুলেই হীরালাল উদ্যত রিভলভারের সামনে পড়ে। সেক্ষেত্রে 1 নম্বর, আততায়ী আর নিহত ব্যক্তির মধ্যে দূরত্ব 1 মিটারের কম হতো, যেটা বাদীপক্ষের ব্যালিস্টিক এক্সপার্টের মতের সঙ্গে মেলে না। 2 নম্বর, হীরালালের মৃতদেহটা দোরগোড়াতেই পড়ে থাকত। ব্যাক গিয়ারে 5 পা গিয়ে নিজের বিছানায় উঠে মরার সৌভাগ্য তার হতো না। এই সময় বর্ষাতিটা আদালতে এসে পৌঁছল। বাসু সাহেব বললেন, উইথ ইউর পারমিশন মাই লর্ডশিপ, আমি বর্তমান সাক্ষীর জেরা সাময়িকভাবে স্থগিত রেখে আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই, যাতে বর্ষাতিটার প্রাসঙ্গিকতা বোঝা যায়। বিচারক অনুমতি দিলেন। বাসু সাহেব মাধবরাজ জৈনকে সাক্ষীর মঞ্চে উঠে আসতে বললেন। তৎক্ষণাৎ সামনের সারির একটি চেয়ার ছেড়ে গাউন পরা একজন উকিল বিচারকের মঞ্চের দিকে এগিয়ে গেলেন। একখণ্ড শিলমোহর করা কাগজ বাড়িয়ে ধরে বললেন, হুজুর, আমি হচ্ছি প্রাণনাথ পতিতুণ্ড অ্যাডভোকেট। আমাকে আমমুক্তারনামা দিয়েছেন বর্তমান সাক্ষী মিস্টার মাধবরাজ জৈন, তার এবং তার কোম্পানির স্বার্থ দেখবার জন্য। আদালত কাগজটি গ্রহণ করলেন। বাসু সাক্ষীকে প্রথম প্রশ্নটাই করলেন একটু বেয়াড়া ধরনের। মিস্টার জৈন, আপনি একটা হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসেছেন। এক্ষেত্রে আপনার স্বার্থ দেখার জন্য একজন কাউন্সিলর নিযুক্ত করার প্রয়োজন হলো কেন? আসামি আমাদের কোম্পানির এমপ্লয়ি এবং নিহত ব্যক্তি আমাদের কোম্পানিরই একজন এজেন্ট, সংগ্রাহক। এক্ষেত্রে কোম্পানি এবং তার মালিকের স্বার্থ দেখবার জন্য একজন আইনজ্ঞ ব্যক্তিকে নিয়োগ করাই তো স্বাভাবিক। অলরাইট। আচ্ছা, আসামির যমজ ভাই মানে হীরালালজির মৃত্যুর 24 ঘন্টার মধ্যে যে শিলিগুড়ির হাসপাতালে মারা যায়, সেই হরিমোহন বসু, সেও কি আপনাদের কোম্পানির এমপ্লয়ি ছিল? মাধবরাজ সে কথা স্বীকার করলেন। বাসু সাহেবের প্রশ্নোত্তরে প্রতিষ্ঠিত হলো ওদের কোম্পানির নাম এবং তারা কি জাতের কাজ করেন। হরিমোহনকে কি জাতের কাজ করতে হতো তাও। তাছাড়া সে কত টাকা মাইনে পেত এ কথাও মাধবরাজ জানালেন এবং এও স্বীকার করলেন যে হরিমোহন প্রায়ই শিলিগুড়ি থেকে কোম্পানির নির্দেশে কলকাতায় আসতো দামি কিউরিও ডেলিভারি দিতে এবং নগদ টাকা সংগ্রহ করে আনতে, অথবা নগদ টাকা নিয়ে কলকাতা আসতো নিলাম থেকে দামি কিউরিও ক্রয় করে আনতে। এজন্য হরিমোহনকে রেলওয়ের 1ম শ্রেণীর ভাড়া কোম্পানির থেকে দেওয়া হতো এবং তার নিরাপত্তার জন্য তাকে একটা রিভলভারও কিনে দেওয়া হয়েছিল। তারপর আদালতে দাখিল করা তথাকথিত মার্ডার ওয়েপনটা পরীক্ষা করে এবং তার নম্বর নোটবুক দেখে মিলিয়ে নিয়ে মাধবরাজ শনাক্ত করল যে ওটাই হরিমোহনের রিভলভার। গত বছর গ্রীষ্মকালে এপ্রিল মে জুন মাস নাগাদ আপনি কি কিছু নেপালি কিউরিও কিনতে হরিমোহনকে নিয়ে প্লেনে করে কাঠমান্ডু গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। সে সময় হরিমোহনের রিভলভারটা কোথায় ছিল? মানে প্লেনে করে সে তো সেটা কাঠমান্ডু নিয়ে যেতে পারেনি, তাই না? আমি জানি না, জানার কথাও নয়। হয়তো সে কোম্পানির স্ট্রং রুমে অস্ত্রটা জমা দিয়ে গেছিল। ওই সময় কাঠমান্ডু থেকে বাই রোড আপনি কিছু কিউরিও দেখতে গিয়েছিলেন কি? মাধবরাজ তাঁর উকিলের দিকে দৃকপাত করেন। তড়াক করে লাফিয়ে ওঠেন অ্যাডভোকেট প্রাণনাথ পতিতুণ্ড। অবজেকশন ইউর অনার, ইররিলেভেন্ট অ্যান্ড ইনকম্পিটেন্ট। আলোচ্য হত্যা মামলার সঙ্গে এই প্রশ্নের কোনো সম্পর্ক নেই, তাছাড়া এটা লিডিং কোয়েশ্চেনও বটে। আপনি প্রশ্নটার প্রাসঙ্গিকতা একটু বুঝিয়ে বলবেন ডিফেন্স কাউন্সিল? প্রাসঙ্গিকতা পরবর্তী প্রশ্নে নিশ্চয়ই বোঝা যাবে মাই লর্ডশিপ, কিন্তু প্রশ্নটা ওদের কাছে এত আপত্তিকরই বা মনে হচ্ছে কেন? পোখরা নেপালের একটা ট্যুরিস্ট স্পট, কোনো নিষিদ্ধ এলাকা তো নয়। সাক্ষীর জবাব হতে পারে হ্যাঁ না, অথবা মাত্র 1 বছর আগেকার নেপাল ভ্রমণের কথা আমার মনে নেই। ওভার রুলড। আপনি উত্তর দিন মিস্টার জৈন। আমার মনে আছে, আমি পোখরা গ্রামে কিছু কিউরিও কিনতে গেছিলাম।
আচ্ছা, পথ দুর্ঘটনায় যেদিন হরিমোহন বসু শিলিগুড়ির রাস্তায় মারাত্মকভাবে আহত হন, সেদিন সন্ধ্যায় তার কি অফিসের কাজে কলকাতায় আসার কথা ছিল? লিডিং কোয়েশ্চেন, ইওর অনার। মাই লর্ডশিপ, হরিমোহনকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার পকেটে ওই সন্ধ্যার ফ্লাইটে বাগডোগরা কলকাতার একখানা এয়ার টিকিট ছিল। প্যাসেঞ্জার লিস্টেও ওর নাম ছিল। এগুলো ফ্যাক্ট, আমরা প্রমাণ করে দেব। হরিমোহনের যা উপার্জন তাতে নিজের পয়সায় সে প্লেনে করে কলকাতা যাবে না, ফলে নিশ্চিতভাবে অফিসের খরচেই কলকাতা আসছিল। আমি জানতে চাইছি কথাটা সাক্ষী জানতেন কিনা। জানতাম। আপনি জানতেন, কিন্তু অফিস বোধহয় জানতো না, তাই না? কারণ হরিমোহন আপনার গোপন নির্দেশে কলকাতা আসছিল। অবজেকশন, ইওর অনার। সাস্টেইনড। আপনি অন্য প্রশ্ন করুন। এবারও তো হরিমোহন প্লেনে করে যাওয়ার জন্যই প্রস্তুত হয়েছিল, তাহলে তার রিভলভারটা সে কোথায় রেখে গেল মিস্টার জৈন? আমি কি করে জানবো? এসব আমার জানার কথাও না। হ্যাঁ, এবার কিন্তু আপনি ওই তৃতীয় পংক্তিটা যোগ করলেন না মিস্টার জৈন। অর্থাৎ হয়তো সে কোম্পানির স্ট্রং রুমে অস্ত্রটা জমা দিয়ে গিয়েছিল। কেন? যেহেতু আপনার কাকার অনুপস্থিতিতে স্ট্রং রুমের চাবিটা আপনার জিম্মায় ছিল। বলাই বাহুল্য এই প্রশ্নটাও বাতিল হয়ে গেল। তা হোক, কিন্তু সাক্ষী ক্রমশ নার্ভাস হয়ে পড়ছেন। বারে বারে পকেট থেকে রুমাল বের করে কপাল আর ঘাড়ের ঘাম মুছছেন। বাসু সাহেব সেটা লক্ষ্য করে হঠাৎ সাক্ষীর দিকে এগিয়ে এলেন। টেবিলের ওপর থেকে সেই ওয়াটারপ্রুফটা তুলে নিয়ে সাক্ষীর দিকে বাড়িয়ে ধরে বললেন, মিস্টার জৈন, আপনি কি অনুগ্রহ করে এই ওয়াটারপ্রুফটা একটু গায়ে দিয়ে দেখবেন? মানে এটা আপনাকে কেমন ফিট করে? সাক্ষী রীতিমতো চমকে ওঠে। উত্তেজনায় সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, কেন? হঠাৎ ওটা আমি গায়ে দিতে যাব কেন? না, সার্টেনলি নট। অন্যের জামা আমি গায়ে দেব না। আই কান্ট অবলাইজ ইউ, আই এম সরি। তাহলে বরং আমি গায়ে দিয়ে দেখি আমাকে এটা কেমন ফিট করে। বাই দ্য ওয়ে, আমার হাইটও কিন্তু 5'10". আপনার কত মিস্টার জৈন? ইতিমধ্যে বাসু সাহেব ওয়াটারপ্রুফটা গায়ে চড়িয়েছেন। প্রতিতুণ্ড যথারীতি আপত্তি দাখিল করেন, প্রশ্নটা নাকি অপ্রাসঙ্গিক। তবে জজ সাহেব তার মতামত জানানোর আগেই বাসু বলেন, আমি প্রশ্নটা প্রত্যাহার করে নিচ্ছি, কিন্তু আদালত শুদ্ধ সবাই স্বীকার করবেন যে আপনার উচ্চতা 5'9" কম নয় এবং 5'11" বেশি নয়। আপনি দাঁড়িয়ে ওঠায় আমাদের আন্দাজ করতে সুবিধে হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার ডিফেন্স কাউন্সিল, আপনি বারে বারে বলছেন ওই ওয়াটারপ্রুফটার প্রাসঙ্গিকতা আদালতকে বুঝিয়ে বলবেন, কিন্তু সেটা নানান কারণে মুলতুবি হয়ে যাচ্ছে। এবার কি সেটা ব্যাখ্যা করে বলবেন? বলবো মাই লর্ডশিপ। তার আগে মিস্টার জৈনকে জানাই যে তাঁর সাক্ষ্য দেওয়া শেষ হয়েছে। বাদীপক্ষ তাকে জেরা করতে না চাইলে তিনি দর্শক আসনে গিয়ে বসতে পারেন। বাদীপক্ষ মাধবরাজ জৈনকে ক্রস করলেন না। তিনি মাথা নিচু করে দর্শক আসনে ফিরে এলেন। তার কাকার পাশের আসনটিতে কি জানি কেন এবার বসলেন না। অ্যাটাচি কেসটা উঠিয়ে নিয়ে পেছনের দিকের একটা আসনে গিয়ে বসলেন। বাসু বিচারকের দিকে ফিরে বললেন, মাই লর্ডশিপ, বর্ষাতিটার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে হলে এই আদালতের টেবিলে আমার সবগুলো তাস চিৎ করে বিছিয়ে দিতে হবে। আমার স্ট্র্যাটেজির ব্যাখ্যা দিতে হবে। বর্তমান অবস্থায় তাতে আপত্তি নেই, কিন্তু আমি আদালতকে এই পর্যায়ে জানিয়ে দিতে চাই যে আমি কি প্রমাণ করতে চাইছি। বাদীপক্ষ আমার থিওরিটাকে ভুল প্রমাণিত করে যদি সত্য প্রতিষ্ঠিত করতে পারেন, আমি খুশিই হব। আমার সিদ্ধান্ত, আসামি চৈতালি বসু ঘটনার দিন বেলা 3টে থেকে 3:15 সময় হীরালালের অ্যাপার্টমেন্টে যায়। বেল বাজানোর প্রয়োজন তার হয় না, কারণ সে দেখতে পায় দরজাটা ইঞ্চিখানেক ফাঁক হয়ে আছে। সে নক করে ঘরে ঢোকে এবং দেখতে পায় খাটের ওপর গুলিবিদ্ধ হয়ে হীরালাল ঘিসিং মরে পড়ে আছে, আর মেঝেতে জমাট বাঁধা রক্তের মধ্যে পড়ে আছে তার ভাইয়ের রিভলভারটা। সেটা সে কুড়িয়ে নেয়,
বাথরুমে গিয়ে রক্তের দাগটা মুছে ফেলে, তারপর ভ্যানিটি ব্যাগে ভরে নেয়। সম্ভবত এই সময় তার ব্যাগ থেকে লাইব্রেরি কার্ডটা অসতর্কভাবে পড়ে যায়। তারপর সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে। দরজাটা আগের মতোই খোলা পড়ে থাকে। ইনফ্যাক্ট আমার মক্কেল আমাকে এই জবানবন্দি দিয়েছে এবং আমি সেটা বিশ্বাস করেছি। সহযোগী কি তার ডিফেন্সটা আর্গিউ করছেন আমার সাম আপ করার আগেই? না, উনি আদালতের নির্দেশে ওই বর্ষাতিটার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে বোঝাচ্ছেন শুধু। কিন্তু সহযোগী তো বর্ষাতির কথা আদৌ কিছু বলছেন না। সেবার বলবো তো, আপনি ধৈর্য না ধরলে কি করে হবে বলুন। এ পর্যন্ত যা বলেছি তা আমার থিওরির ফাউন্ডেশন মাত্র। আমি যা বলেছি তা ধরে নিতে হলে এটাও ধরে নিতে হবে যে চৈতালি ওই ঘরে প্রবেশ করার পূর্বে বেলা 3টের আগে আর একজন ওই ঘরে ঢুকেছিল, যে ব্যক্তি খুনটা করে। সে এসে ডোরবেল বাজায়, কারণ তখন দরজা বন্ধ ছিল। হীরালাল ম্যাজিক আই দিয়ে দেখে কে এসেছে। বলাই বাহুল্য, আগন্তুক হীরালালের পরিচিত, তাই সে দরজার লক খুলে আগন্তুককে ভেতরে আসতে দেয়। নিজে গিয়ে খাটে বসে এবং আগন্তুক বসে ডিভানে। দুজনের মধ্যে ব্যবধান, মাই লর্ডশিপ। ব্যালিস্টিক এক্সপার্ট যা বলেছেন একেবারে সেই রকম, 1 মিটারের কিছু বেশি। কি কথাবার্তা হয় আমরা জানি না, তবে মতপার্থক্য কিছু হয়েছিল। একেবারে আচমকা তার পরিকল্পনা মতো আগন্তুক হাতটা তোলে এবং ফায়ার করে। রিভলভারটা তার ডান হাতে ধরাই ছিল। এবার বুঝি লেমডাক হতে হীরালালের আর আপত্তি হলো না? আগন্তুকের হাতে রিভলভারটা দেখে সে আত্মরক্ষার কোনো চেষ্টাই করলো না। এখানেই বর্ষাতিটার প্রাসঙ্গিকতা। আগন্তুকের হাতে এখানেই ছিল ককড রিভলভার, কিন্তু তার নিজের বর্ষাতিতে হাতের রিভলভারটা সযত্নে ঢাকা দেওয়া ছিল। হীরালাল তা জানত না, দেখতেও পায়নি। দুর্ভাগ্যবশত খেয়াল করে দেখেনি আকাশ নির্মেঘ হওয়া সত্ত্বেও আগন্তুক কেন ওই বর্ষাতিটা হাতে করে এনেছে। আমার এ অনুমান সত্য হলে 1 আগন্তুক হীরালালের পরিচিত ব্যক্তি, 2 আগন্তুকের উচ্চতা 5 ফুট 10 ইঞ্চির কাছাকাছি, 3 সে পুরুষ মানুষ, এবং 4 হীরালালজিকে দুনিয়া থেকে সরিয়ে দেবার একটা জোরালো ইচ্ছে আগন্তুকের ছিল। প্রসঙ্গত বলি, আসামির হত্যা উদ্দেশ্য নিয়ে বাদীপক্ষ কিন্তু এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত দেয়নি। আদালত অনুমতি করলে আমি ওই অজ্ঞাত আগন্তুকের হত্যা উদ্দেশ্যটা একটু প্রতিষ্ঠা করতে পারি, যা থেকে আগন্তুকের পরিচয়টাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠবে। শুড আই প্রসিড উইথ দ্য কেস, মাই লর্ডশিপ? নিশ্চয়ই, আপনি পরবর্তী সাক্ষীকে এবার ডাকতে পারেন। মাইতি নিচু স্বরে কামাল হোসেন আর শিবেন গুহর সঙ্গে কি সব আলোচনা করতে থাকেন। বাসু সাহেবের নির্দেশে কোর্ট পেয়াদা এই সময় হাঁকল, মিসেস রঞ্জনা থাপা হাজির। দর্শকদের পেছন থেকে একটি সুতৌনকা মহিলা ধীর পদে মঞ্চের দিকে এগিয়ে এলেন। তার পরনে সিল্কের সাদা শাড়ি আর সাদা ব্লাউজ, কিন্তু বাম হাতে একটা কালো রঙের রিবন জড়ানো। সুন্দরী, খুব ফর্সা এবং নেপালি, বয়স আন্দাজ 30। ভারপ্রাপ্ত কর্মী তাকে দিয়ে শপথ বাক্য পাঠ করালো। রঞ্জনা সাক্ষীর চেয়ারে বসল। বাসু জানতে চাইলেন, আপনার হাতে একটা কালো রিবন জড়ানো রয়েছে, আপনি কি মর্নিংয়ে আছেন মিসেস থাপা? ইয়েস স্যার, আমার কাজিন ব্রাদার হীরালাল ঘিসিংয়ের আকস্মিক মৃত্যুতে। আপনি কি শিলিগুড়ির ওই জৈন কিউরিও শপের স্টাফ? আগে না, ছিলাম, এখন নই। 3 মাস আগে ছুটি নিই, তারপর রেজিস্ট্রি ডাকে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছি। সেটা ইতিমধ্যে গৃহীত হয়েছে কিনা আমি জানি না বটে, কিন্তু আমি নিজেকে ওদের এমপ্লয়ি বলে মনে করি না। আর 3 মাস আগে আপনি ছুটি নিয়েছিলেন কেন? মেডিকেল গ্রাউন্ডসে। গল ব্লাডারে অপারেশন করাতে কি? লিডিং কোয়েশ্চেন, ইওর অনার। অল রাইট, আই উইথড্র। বলুন, অসুখটা কি ছিল? অসুখ কিছু নয়, ইটস আ ন্যাচারাল ফেনোমেনা। আমি
মা হতে যাচ্ছিলাম। ছুটি নিয়ে দেশে চলে যাই। কাঠমান্ডুতে একটা নার্সিংহোমে সন্তান প্রসব করি। আপনার স্বামী কোথায়? প্রায় 5 বছর আগে তিনি স্বর্গে গেছেন। সেক্ষেত্রে আপনার সন্তান হওয়ায় কোনো রকম সামাজিক আলোড়ন হয়নি? না, আসলে আমি যে সমাজের মেয়ে, সেখানে কুমারী বা বিধবার সন্তানকে বলা হয় ভুলা হুয়া, অর্থাৎ ভুল করে হওয়া। ভুলই, কোনো অপরাধ নয়। মায়ের পরিচয়েই সন্তান সমাজে স্বীকৃতি পায়। অলরাইট। আচ্ছা, আপনার সন্তানের পিতা কে তা আমি জানতে চাইছি না, কিন্তু বাস্তব সত্যটা কি আপনি হীরালালজিকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। সে বলেছিল আমাকে খেসারত আদায় করে দেবে, 50,000 টাকা। আমি আপত্তি করি, কিন্তু ও আমার কথা বোধহয় শোনেনি। আর সেই ভুলের জন্যই। কথাটা শেষ করতে পারল না রঞ্জনা থাপা। কান্নায় তার কণ্ঠস্বর বুঝে এলো। বাসু ওকে একটু সময় দিলেন সামলে নেওয়ার জন্য। তারপর জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান এখন কোথায় আছে? আমার গ্রামে, আমার মায়ের কাছে, পোখরায়। পোখরা মানে নেপালের পোখরা, তাই তো? ইয়েস স্যার। আপনার শিশু সন্তানটি মেয়ে না ছেলে? মেয়ে। তার বাবা কি মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছেন? আগে না, তিনি বহাল তবিয়তে জীবিত আছেন। অলরাইট। সেক্ষেত্রে তিনি কি এই আদালতে উপস্থিত আছেন? 5 মিনিট আগেও তাকে দেখেছি, কিন্তু এখন দেখছি তার চেয়ারটা ফাঁকা। বাসু কিছু বলার আগেই আদালতের বাইরে থেকে একটা ধস্তাধস্তি, চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। বিচারক ঘন ঘন তার হাতুড়িটা টেবিলে ঠুকলেন। তাতে দর্শকদের চাঞ্চল্য আদৌ প্রশমিত হলো না। যারা দরজার কাছাকাছি ছিল তারা ছুটে বেরিয়ে গেল বাইরে কি হয়েছে জানতে। একজন কোর্ট পেয়াদা দৌড়ে এসে বিচারকের কানে কানে কি যেন বলল। তিনি ঘোষণা করলেন, কোর্ট ইজ অ্যাডজার্নড ফর হাফ অ্যান আওয়ার। চৈতালি ঝুঁকে পড়ে জানতে চাইল, বাইরে কিসের গন্ডগোল বলুন তো? যে তোমার কাছ থেকে চার্জ বুঝে নিয়ে তোমার চেয়ারে বসতে চায় সেই ঝামেলাটা পাকিয়েছে। সম্ভবত আদালত থেকে কেউ পালাতে চাইছিল, আর আদালত চৌহদ্দির বাইরে যেতেই পুলিশ তাকে পাকড়াও করেছে। মানে রঞ্জনাদির মেয়ের বাবা? হ্যাঁ, সেই সামান্য কৃতিত্বটুকুই পলায়মানের একমাত্র পরিচয় নয়। এখনই তোমাকে বললাম না, এই আদালত এলাকায় তার সবচেয়ে বড় পরিচয় মাধবলাল জৈন। তিনি হীরালাল ঘিসিংয়ের হত্যাকারী। পরদিন সকালে প্রাতভ্রমণ সেরে ফিরে এসে বাসু দেখলেন যথারীতি শীতের সকালের রোদটুকু উপভোগ করতে সবাই বাগানে বসেছে চেয়ার টেবিল পেতে। ইতিমধ্যে খবরের কাগজ দিয়ে গেছে। কাগজের বান্ডিলটা কুড়িয়ে নিয়ে বাসু এসে বসলেন তার নির্দিষ্ট চেয়ারে। রানুদেবী বললেন, খবরের কাগজ থাক, ও তো পালিয়ে যাচ্ছে না। কাল সুজাতা আর কৌশিকের মুখের সব কথা বুঝতে পারিনি। রাতে আর জিজ্ঞেস করিনি তুমি ক্লান্ত ছিলে বলে। তাছাড়া ওরা দুজনই যে একই রকম কৌতূহলী। তোমাদের কি বিষয়ে সন্দেহটা রয়েছে এখনো? প্রথম কথা, তুমি কখন থেকে মাধবরাজকে সন্দেহ করতে শুরু করলে? সে প্রশ্ন করলে বলবো লাভ অ্যাট ফার্স্ট সাইট। ওরা অফিসের দোরগোড়াতেই সে যেন আমাকে তাড়াতে পারলে বাঁচে, প্রথম দর্শনেই। আর ঠিক তখনই আমার মনে খটকাটা বাঁধল। তারপর সুমিত্রার চিরকুট যে চৈতালিকে এরা ফাঁসাতে চায়। এবার প্রশ্ন হচ্ছে, এরা তো গৌরবে বহু বচন, এক বচনে সেটা কে? সুমিত্রার মাধ্যমেই জানতে পারি রঞ্জনা মা হতে বসেছিল। হরিমোহন যদি অজাত সন্তানের পিতা হয়, আর রঞ্জনা যখন ভ্রূণ হত্যা করতে চায় না, তখন হরিমোহন তো অনায়াসে রঞ্জনাকে বিয়ে করতে চাইতে পারত। আপত্তিটা কিসের? বয়সের? সেটা কোনো ব্যাপারই নয়। কিন্তু দেখা গেল
সুটকেসে 50,000 টাকা নিয়ে রিভলভারটা অফিসের স্ট্রং রুমে জমা দিয়ে হরিমোহন প্লেনে করে কলকাতা যাচ্ছিল। নিজের পয়সায় নয়, অত টাকা তার নেই, আবার অফিসের অফিসিয়াল নির্দেশেও নয়। তাহলে কার নির্দেশে? বিপত্নিক বিজয়রাজের নির্দেশেও নয়। তিনি রঞ্জনার সন্তানের পিতা হলে পুনর্বিবাহ করতেন। একজন বিধবা, অপরজন বিপত্নিক, ফলে কোনো তরফেই আপত্তি হতো না। নেতি নেতি করতে করতে ছাঁকনিতে পড়ে রইল মাধবরাজ। তার স্ত্রী বর্তমান, কাজেই ধর্মান্তর করে মুসলমান না হলে সে রঞ্জনাকে বিবাহ করতে পারে না, এবং তা ঘটলে নির্ঘাত প্রথম স্ত্রীর ডিভোর্সের সম্মুখীন সে হতো। ভবিষ্যতে অগাধ সম্পত্তির আশা, মানে শ্বশুরমশাইয়ের দেহান্তে যেটা সে প্রত্যাশা করছে, সেটাকে তাহলে বিসর্জন দিতে হয়। কাজেই মাধবরাজ চেয়েছিল অ্যাবর্শন। সন্তান তার কাছে অবাঞ্ছিত আপদ, কিন্তু বঞ্চিত মাতৃত্ব রঞ্জনার দৃষ্টিভঙ্গিতে ওই ভুলা হুয়া এক কাঙ্ক্ষিত সম্পদ। যে কোনো কারণেই হোক রঞ্জনা পুনর্বিবাহ করতে চায় না, কিন্তু সে সন্তান চায়। ওর ভুল হয়েছিল হীরালালের কাছে সত্যি কথাটা স্বীকার করে। হয়তো টাকার প্রয়োজন ছিল, হীরালাল ব্ল্যাকমেলিং করছিল, এটাও আন্দাজে বলা। হয়তো রাখি বাহিনীর উপকার করতেই, নিজের স্বার্থেও নয়। সে যাই হোক, হরিমোহন মাধবের ডান হাত। শিলিগুড়িতে সে লেডি গাইনোকোলজিস্ট দিয়ে রঞ্জনাকে পরীক্ষা করায় মাধবের নির্দেশানুসারে। সুমিত্রা ভুল বোঝে, ভাবে হরি বাচ্চার বাবা। চৈতালি তো জানতেই পারে না। হীরালালের তাগাদায় মাধবরাজ ভল্ট থেকে 50,000 টাকা তুলে হরিমোহনকে দিয়ে প্লেনে করে তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করে। এবার দুর্ভাগ্যবশত হরিমোহন অ্যাক্সিডেন্টে পড়ে। মাধব অ্যাটাচি কেসটার সন্ধান পায় না, আন্দাজ করে সেটা নিয়ে চৈতালি কেটে পড়েছে। তাতেই ও পুলিশকে খবর দিয়ে চৈতালিকে টাকা সহ ধরার চেষ্টা করে। নিজে ভল্ট থেকে আরও 50,000 টাকা তুলে মালখানা থেকে হরিমোহনের রিভলভারটা নিয়ে কলকাতা চলে আসে। বাকিটা তো তোমরা জানোই। না, জানি না। সে ফিরল কেমন করে? তুমি সন্ধ্যের দমদম বাগডোগরা ফ্লাইটে গেছো, চৈতালি গেছে রাতের চার্টার প্লেনে, কিন্তু তোমরা তো কেউ ওকে দেখতে পাওনি। হ্যালো, আপনি কে কইছেন? ও হ্যাঁ, আছেন, দিচ্ছি। সাহেবের ফোন, লালবাজার থেকে। হ্যালো, বাসু স্পিকিং। গুড মর্নিং স্যার, রবি বলছি, ইন্সপেক্টর রবি বসু। বলো। দুটো ভালো খবর আছে, শুনবেন? নিশ্চয়ই। 1 নম্বর, আপনার মক্কেলকে জেনানা ফাটক থেকে এইমাত্র ছেড়ে দেওয়া হলো। জামিন নয়, পার্মানেন্টলি। কেসটা আমরা উইথড্র করেছি। আর 2 নম্বর, মাধবরাজ 3rd ডিগ্রিতে ভেঙে পড়েছে। বড় লোকের ছেলে, আদরে গোবরে মানুষ, চাপ ঠিক নিতে পারল না, সবকিছু কবুল করেছে। হীরালাল তাকে ব্ল্যাকমেইলই করতে চেয়েছিল। হরিমোহনের হাতে মাধবরাজ 50,000 টাকা পাঠাবার ব্যবস্থাও করেছিল, কিন্তু বিধি বাম। হরিমোহন গেল হাসপাতালে, আর তার যমজ বোন অ্যাটাচি কেসটা উঠিয়ে নিয়ে উধাও। মাধবরাজের ভল্ট থেকে আরও 50,000 টাকা বার করে নিয়ে স্ট্রং রুম থেকে হরির রিভলভারটা সংগ্রহ করে ট্রেনে করে কলকাতায় চলে আসে। হীরালালের ঘরের ঠিক কী নিয়ে দুজনে ঝগড়া বিবাদ হয় জানি না, সম্ভবত টাকার অঙ্ক নিয়ে। যাই হোক, মাধব ওর ব্ল্যাকমেলিংয়ের খেলাটা চিরতরে খতম করে দিয়ে ফিরে যায়। কিন্তু সে পরদিন সকালে শিলিগুড়িতে ফিরল কি করে বলো তো? মানে সন্ধ্যের ফ্লাইটে আমি নিজে গিয়েছি, লেট নাইট চার্টার্ড প্লেনে চৈতালি। আমরা কেউই কিন্তু ওকে মিট করিনি। এর উত্তর তো জলের মতন সহজ স্যার। মাধব খুনটা করেছে দুপুরে। শিয়ালদা থেকে অনায়াসে সন্ধ্যে 7টায় দার্জিলিং মেল ধরে পরের দিন ভোরবেলায় পৌঁছে নিউ জলপাইগুড়ি। সেখান থেকেই বাই রোড ট্যাক্সি করে অফিস টাইমের আগেই শিলিগুড়ি। অসুবিধাটা কি? থ্যাংক ইউ রবি। তা আমার মক্কেল এখন কোথায়? ট্যাক্সি নিয়ে
আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। মিনিট 15-এর মধ্যে পৌঁছে যাবে আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। যন্ত্রটা বিশুর হাতে দিয়ে বাসু সাহেব সবাইকে সুখবরটা জানাতে গেলেন, কিন্তু আবার বাধা পড়ল। টেলিফোন আবার বেজে উঠল। বাসু স্পিকিং। গুড মর্নিং মিস্টার বাসু। দিস ইজ জৈন, দ্য সিনিয়র ওয়ান, বিজয় রাজ। ও ইয়েস, বলুন। আপনি কি আপনার ভাইপোর ডিফেন্সের বিষয়ে? নো, অ্যান এমফ্যাটিক নো। যতদিন ছোট ছিল বুকের পাঁজরের মতো তাকে আগলে রেখেছিলাম। এখন সে সাবালক, আমাদের বিজনেস পার্টনার। নিজের ভালো মন্দ সে নিজেই স্থির করে। প্রাণনাথ পতিতুণ্ডকে সে এমপ্লয় করেছিল আমাকে না জানিয়ে। ভাইপোর ডিফেন্সের জন্য এই সাত সকালে আপনাকে আমি বিরক্ত করি। তাহলে আমি আজই সন্ধ্যার ফ্লাইটে বাগডোগরায় ফিরে যাব। ভাইপোটা আমার অপগণ্ড, কিন্তু তার স্ত্রীর মানে বৌমার দায়িত্ব তো এখন আমার। আপনি আজ সারাদিন আমাকে কিছু সময় দিতে পারবেন? তা পারি, কিন্তু কাজটা কি? দুটো কাজ। 1 নম্বর, আমার উইলটা পাল্টাতে চাই। আমার সমস্ত সম্পত্তি ভাইপোর বদলে তার স্ত্রীকে দিয়ে যেতে চাই। ওকে, আচ্ছা আপনি দুটো কাজ বলেছিলেন, দ্বিতীয়টা কি? চৈতালি বসুর একটা হেভি ড্যামেজ ক্লেম ডিউ হয়েছে। টাকার অঙ্কটা আপনি নির্ধারণ করবেন। হীরালালের কোনো নিকট আত্মীয় আছে কিনা জানি না, খোঁজ নিচ্ছি। সেক্ষেত্রে তাকেও খেসারত দিতে হবে। বলুন আপনার কখন সময় হবে? এখনই? আপনি সোজা আমার অফিসে চলে আসুন। আপনার এমপ্লয়ি চৈতালি বসু আসছে, সামনাসামনি কথা হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী জম দুয়ারে পড়ল কাঁটা, অন্তিম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী রবিবার আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।